দর্শক, 26-এর নির্বাচন আপনারা দেখছেন। আমরা সারাদিন আপনাদেরকে নির্বাচনের ফলাফল থেকে শুরু করে সমস্ত কিছু বিশ্লেষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা একটু আলোচনায় যেতে চাই। 26-এর নির্বাচনে আমাদের গেস্ট নীলোফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক এমপি রয়েছেন। সালেউদ্দিন সিফাত, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আল মামুন রাসেল, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। নির্বাচন হলো, আমরা দেখলাম এখন পর্যন্ত যে ফলাফল বিশ্লেষণ, সেখানে ৭৭টি আসন হচ্ছে জামাত, এনসিপি জোট এবং 11 দলীয় জোট তারা নিশ্চিত করেছে। নীলোফার মনি, আপনাকে দিয়ে শুরু করি। এই যে তাদের যে ভোট, আমি যদি একটু মনে করাই দিই, জামায়াতের অতীত নির্বাচনী ইতিহাস যদি পাশে রাখি, সেখানে 1991 সালে তারা 18টি আসন পেয়েছিল সর্বোচ্চ। 1996 সালে সেই সংখ্যা নেমে আসে 3-এ। 2001 সালে বিএনপি জোটের অংশ হয়, সে সময় তারা পায় 17টি। আর 2008 সালে আবার সেটি নেমে আসে 2টিতে, এবং সেইখানে এককভাবে হিসাব করলে জামায়াতের যে বাড়ন্ত, এটাকে আপনার কি মনে হচ্ছে এখনকার এইবার? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আমার যে নির্ণয়টা সেটা হচ্ছে যে একটা দল, সম্পূর্ণরূপে একটা দল নাই নির্বাচনে, স্থগিত অথবা নিষিদ্ধ তো থাকলো। আর বড় দলের মধ্যে দুটো দল, বিএনপি এবং জামাত, ওই তুলনামূলক ছোট হলেও তো এখন বড়, যেহেতু আর কেউ নাই। তো জনগণ যখন ভোট দিবে, সুইং ভোটগুলা, তো সুইং ভোট তো 20% প্রায় সবসময়, 20 থেকে 22। এই সুইং ভোটটা কিন্তু কম না একদম। সেই সাথে পতিত সরকারের কিছু ভোট তো আছেই, তারা তো দিবেই, সম্পর্কের ভিতরেও একটা ভোট দেওয়া নেওয়া হয়। তো সেইখানে তারা যা ভোট পেয়েছে, এর চেয়ে যদি কমও পেত, মানে একটা এমপি হতে 1 ভোটও যদি বেশি পেত, তা তো তারা হতো, কারণ একজন না একজনকে তো লাগবে। আর সরকারি দল হিসেবে বিএনপি, তার তো 300 আসনের দরকার নাই, তার 151 আসন হলেই চলে, সেইখানে 200-র উপরে পেয়েছে। তো সেই জায়গায় তো কাউকে না কাউকে পেতে হবে। আর যে দলগুলো আছে অ্যালায়েন্স করেছে যারা, তারা পেয়েছে। এনসিপি 6টা পেয়েছে, আরও 2-1টা পেয়েছে না। আপনি আওয়ামী লীগের কথা বলছিলেন, তো আওয়ামী লীগের ভোটগুলো কারা বেশি পেয়েছে, বিএনপি না জামাত? আমি জামাতের কথাই বলবো, কারণ জামাত কোনো তাদের নামে মামলা করে নাই, তাদেরকে খাবার সাপ্লাই করেছে, তাদের বিপদের সময় পাশে থেকেছে, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে অনেক দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সুকৌশলে। তো এই যে এই পজিটিভগুলো, এগুলো, তারপরে তারা তাদের সঙ্গে, আপনার যদি পুরানা বন্ধুত্বের কথা বলেন, তাদের লোক এই পাশে থাকে, এই পাশের লোক তাদের ওই পাশে যায়। যখন জামাত আওয়ামী লীগ একসাথে ছিল, আপনি দেখেন তাদের ম্যাক্সিমাম অনেকেই ছাত্রলীগ করতো, চলে আসলো, গুপ্ত থেকে প্রকাশিত হলো। আবার আওয়ামী লীগের অনেক লোক তাদের কাছে আছে এখন লুকিয়ে চুরিয়ে। অতএব প্রত্যেকে আমরা পরের তরে, সকলের না। কিন্তু এখন পর্যন্ত জামাতের সবচেয়ে ভালো অ্যালাই ছিল কিন্তু বিএনপি, এবং সেটাই এই দেশে আসা থেকে শুরু করে, জামাতের 71-এর পরে এই দেশে আসা থেকে শুরু করে মাঝখানে আওয়ামী লীগের সাথে অ্যালাই করেছে। হ্যাঁ, অ্যালাই করেছে, মানে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং একসাথে তারা আন্দোলন সংগ্রাম করেছে। করার পরে চোখ পাল্টিও তারাই দিয়েছে। এবং করার পরে আপনি মনে করেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন যে জামাতের সাথে অ্যালাই করা যাবে না, এটার একটা মজা যাচ্ছে। সেটা হলো যে দুইটা দল, একটা দল তো বিরোধী দলে থাকবে, তো সেই কারণে হয়তো উনি বলেছেন, অন্য কোনো মিন করে উনি বলেন নাই। কিন্তু ওনারা যে কথাগুলো বলেছেন, ওনারা বিএনপিকে ডজ দিয়ে ওনারা সরকার হওয়ার চেষ্টা করেছিলেন, এবং ওনারা মনে করেছিলেন যে আপনার ফেসবুক টুইটার দখল করলেই বোধহয় দেশ দখল হয়ে যায়, তারা ওইখানে আপনি এখনো যেতে পারবেন না, ওইখানে তাদের আধিপত্য। তো ওইটা করে যে আসলে ভার্চুয়াল জগৎ আর বর্তমান জগতের মধ্যে যে আকাশ পাতাল ফারাক আছে, এটা ওনারা ভুলে গিয়েছিলেন। আচ্ছা, তো আমি একটু যেতে চাই সালেউদ্দিন সিফাত, একটু বলবেন যে এখন পর্যন্ত ধরেন নির্বাচনের ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা যতগুলো অনলাইন কেন্দ্রিক যত রকমের জরিপ দেখেছি,
সেখানে বিএনপি বা জামাত আমরা সাহস করে অনেকে সেটা দেই নাই যে যেহেতু এখানে জামাত বেশি পেয়ে যাবে, মানে যেখান থেকে অনলাইনে এই জরিপ চালিয়েছে সেখানে জামাতের ভোট অনেক বেশি থাকে বিএনপির চাইতে। এই যে ভূমিধস জয় বিএনপির, মানে এই অনলাইনে বা বট কার্যক্রম বা বট বাহিনী যে বলা হয়, এটা কি আসলে আদৌ মানে অসত্য? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমার সাথে উপবিষ্ট যারা আলোচক আছেন তাদেরকে এবং দর্শক শ্রোতা সবাইকে। তো প্রথম কথা হচ্ছে আপনার যে প্রশ্নের মধ্যে একটা কথা আছে ভূমিধস বিজয়। আমি এটাকে ভূমিধস বিজয় বলি না। মানে ভূমিধস বিজয় বলতে হলে যে ক্যাটাগরি মানে ব্রুট মেজরিটি হয়তো অর্জন হয়েছে। এখন যে সিস্টেমে আমাদের ইলেকশনটা চলে আর কি, যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম যেটা আছে আর কি, তো এই সিস্টেমে করলে তো আপনার ধরেন আপনি বলতেই পারেন যে এটা একটা অনেক বেশি ব্রুট একটা মেজরিটি পাইছে, যেহেতু 200+ আসন পেয়েছে। কিন্তু আপনি যদি আবার ভোটের যে ওই পার্সেন্টেজটা দেখেন, সেখানে কিন্তু যে এমন হয় নাই যে একটা প্রার্থী ধরেন 2 লাখ ভোট পেয়ে জিতেছে আর আরেকজন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে সে ধরেন 95,000 ভোট পেয়ে হেরেছে। ব্যাপারটা তো এরকম না। খোদ তারেক রহমান সাহেবও ঢাকাতে আমরা দেখলাম যে তার জয়ের যে ব্যবধান সেটা হচ্ছে মাত্র 6,000 ভোটের মতো মোস্ট প্রবাবলি। এবং অন্যান্য অনেকগুলো আসনে জামায়াত জোটের সাথে বিএনপির যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে ধরেন তাদের ব্যবধান খুব একটা বেশি না। তো তার মানে আপনি যদি আবার পার্সেন্টেজের হিসাব করেন তাহলে কিন্তু এটা ওই যে যেভাবে ভূমিধস বিজয় বলে দেখানো হচ্ছে, উদযাপন করা হচ্ছে, তো ওই রকম ভূমিধস বিজয় বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ পিপল তারা এই অ্যালায়েন্সকে ভোট দিয়েছে। ফলে এখানে ভূমিধস বিজয়ের কিছু না। আর একটা যেটা আপনি বলেছেন যে জরিপের কথা, না এই প্রসঙ্গটাই শেষ করতে গিয়ে আপনাকে বলি একটু, যে আপনি যে বলছিলেন যে এটা কি একটা নিজের মধ্যে একটা খুশি খুশি ভাব রাখার জন্য, যেটা খুব কাছাকাছি হেরে গেছে, মানে নিজের মধ্যে খুশির কিছু নাই। মানে রিয়ালিটি তো রিয়ালিটিকে তো আপনি এটা তো একটা গোলের খেলা না, ফুটবলের মতো গোলের খেলা, যারা গোল দিতে পেরেছে আপনি ঠিক আছে, কোনো সমস্যা নেই, গোল আপনি দেন, কিন্তু কথা হচ্ছে এটা তো আবার গণতন্ত্র। তো গণতন্ত্রে কি পরিমাণ মানুষজন, কি পরিমাণ জনগণ আপনাকে সমর্থন দিচ্ছে সেটাও তো গুরুত্বপূর্ণ। পৃথিবীতে গণতন্ত্র তো শুধুমাত্র মানে এটা দিয়ে মেজার করা হয় না যে কে কয়টা আসন পাইলো, আপনার ভোটিং পার্সেন্টেজ দিয়েও তো মেজার করা হয়। তো এটা একমাত্র ক্রাইটেরিয়া, ব্যাপারটা তো এরকম না। আর এই যে মনে মনে খুশি তো ধরেন অনেক সময় বিএনপির ক্ষেত্রেও বলা হইতে পারে, ধরেন এই জিনিসটা উল্টো আরো বিএনপির ক্ষেত্রে খাটে। কারণ বিএনপি ভাবছে যে মোটামুটি অভ্যুত্থানের পরে যে আমরা বিএনপি যা ভাবছে সেটাই তো না, সেটা হয় নাই। না, এখানে টক শোতে বসে যত মানে এটা শুনতে তখন বেশি শোনাইছে না। আমি শেষ করলে হয়তো আপনি ভালো বলতে পারবেন। বিএনপি যেটা বলছে, মানে যেইভাবে দেখানো হয়েছে যে তারা পারলে জামাতকে কিছু ভিক্ষা দেয়, এনসিপি-কে পারলে কিছু ভিক্ষা দেয়, এই যে একটা মানে রাজার একটা হালত, হ্যাঁ, তো রাজার এই হালতটা আর কি। যেমন কিছুক্ষণ আগে আপনি যে বলতেছিলেন যে জামায়াত আমাদেরকে ডজ দিয়ে তো তারা অন্যদিকে চলে গেল, হ্যাঁ, তারা সরকার গঠন করতে চলে গেল। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে অন্য কোনো রাজনৈতিক দল সরকার গঠন করার চিন্তাও করতে পারবে না। মানে দেশের মালিকানা হচ্ছে বিএনপির হাতে সবাই সোপর্দ করতে হবে, অন্য কোনো জোটের দল চিন্তাও করতে পারবে না। তো আসলে ব্যাপারটা তো মোটেও এরকম না। আপনি নিজে সাংবাদিক হিসেবে আপনি যদি দেখেন সবগুলো আসনের ফলাফল বিচার বিবেচনা করেন, মানে তা দলের যিনি প্রধান তিনি তার যে জয়ের রেশিও সেখানেও তিনি মাত্র 6,000 ভোট পেয়ে জিতেছেন। তো এইটাকে মানে যদি আপনি বললাম তো ল্যান্ডস্লাইডের তো একটা কথা আছে। ল্যান্ডস্লাইড মানে তো ধরেন আপনি 2 লাখ ভোট পেয়ে গেছেন আর আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী 50,000 ভোট পাইছে, আপনি বলেন ল্যান্ডস্লাইড, সমস্যা নেই। নাহিদ ইসলামও কিন্তু তার আসনে এরকম গুড, সেটা তো স্বাভাবিক। আমি তো এটা তো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি তো বলি নাই যে বিএনপি জিতবে না বা বিএনপি ধরেন সরকার গঠনের যোগ্য না, তা তো না। আমাদের তো এই বড়াই নাই। আমরা তো বলেছি যে বিএনপি বলেন, জামায়াত বলেন, যেহেতু তারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করেছিল, এবং আমরা এনসিপির যারা লিডারশিপ আছে তারা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে একটা নেতৃত্ব দিয়েছে, তো ফলে তাদের মধ্যে এক ধরনের আপনার এখানে রিডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলতে পারেন। তো সেই রিডিস্ট্রিবিউশন অফ পাওয়ারে দেখা গেল যে কখনো এখন বিএনপি ক্ষমতায় চলে আসছে, হ্যাঁ, তো সামনে হয়তো দেখা যাবে যে জামায়াত এনসিপি জোটও হয়তো আসতে পারে, অথবা নতুন কোনো জোটও তো আসতে পারে। এইটাকে আমরা রিডিস্ট্রিবিউশন এবং হচ্ছে গিয়ে ক্ষমতা কাঠামোর নতুন যে বিন্যাস সেটা হিসাবে রিড করতে চেয়েছি সবসময়। আমরা তো এটাকে বড়াই আকারে দেখি নাই যে আমরা বড় দল, আমরা বড় ভাই, আমরা যেটা বলবো সেটা হবে, আমাদের কথা তোমাদেরকে শুনতে হবে আমাদের। সুতরাং এই জিনিসটা আমাদের ক্ষেত্রে খাটে না। রাদার আমরা প্র্যাকটিক্যালি বিষয়টাকে থিওরাইজ করার চেষ্টা করেছি যে বিএনপি জামায়াত একসাথে অনেকদিন ধরে ফাইট করেছে, সুতরাং এখন ক্ষমতার যে পুনর্বিন্যাস সেখানে হয়তো বিএনপি আসবে, জামাত হয়তো বিরোধী প্রতিদ্বন্দ্বী জায়গায় থাকবে। কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন জয়ী হয়েছেন, আপনি কি আসলে যারা এখন পরাজিত আছে, ডিফিটেড হয়েছে, তাদের প্রতি কি আপনি যে জয়ী, আপনার তো একটা কর্তব্য আছে যে আপনি তাদের প্রতি ইনসাফ করতে পারতেছেন কিনা। এটা তো সাধারণ রুলস অফ গেম। আমরা দেখতে পাচ্ছি কি আজকে পঞ্চগড়ে সার্জিস আলমের নেতাকর্মীদের উপর
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা করছে। আচ্ছা, এই প্রসঙ্গে আসবো আমরা, যেহেতু একটা প্রসঙ্গে কথা বলছিলাম ভোটের পরবর্তী প্রতিক্রিয়া, সেটা একটু শুনি। আল মামুন, আপনার কাছ থেকে শুনি। আল মামুন রাসেল, যদি একটু বলেন যে জামায়াতের যে বিজয় দেখেন, যে এনসিপির যে বিজয় দেখেন, কি মনে হয় জামায়াত আসলে জিতেছে না হেরেছে? জি, অসংখ্য ধন্যবাদ ফারাবি ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, ওদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বিদেশি পত্রিকার একটা সাক্ষাৎকার, এটা নিয়ে খুব ভাইরাল হয়েছিল নির্বাচনের 2 মাস আগে। বলা হয়েছিল যে জামাত বিএনপির কাছে 50টি আসন চাচ্ছে, 50টি আসন যদি চায় তাহলে জামাত এর বিরোধিতা করবে না, বিএনপির কখনো বিরোধিতা করবে না। এটা নিয়ে পরবর্তী বিভিন্ন কথা আসছে, এটা ফখরুল সাহেব বলেছে, উনি বলেন নাই, কিন্তু পত্রিকাটা ছাপানো হয়েছে। তার মানে 50টা আসনকে, জামাতের 50টা আসনকে অনেক বেশি বড় করা হতো, মানে ধরা হতো। কিন্তু সেখানে আপনি কি দেখেছেন? জামাত 77টা আসন জোট পেয়েছে, মানে জামাত 60-এর উপরে, প্রায় কত 69টা আসনের মতো পেয়েছে। এখন আপনি এরপরে আপনার ভোটের যে আসনগুলোতে হেরেছে, আমার কাছে একটা ইকুয়েশন আছে, সেখানে আপনার 53টা আসনে মাত্র পার্থক্য হচ্ছে 2 থেকে 7,000 ভোট পার্থক্য। 53টা আসনে চিন্তা করেন আপনি। তাহলে এই যে ভূমিদশ শব্দটা ব্যবহার করা হচ্ছে, পার্থক্য 2 থেকে 3,000। এবং সিফাত যেটা বললো, এই 212টা আসন ভূমিধস বিজয় না, না না না, আপনাকে প্রথমে বুঝতে হবে, পার্সেন্টেজটা বুঝতে হবে। 40% জামাতে ভোট পেয়েছে, 40% জামাত জোট, 11 দলীয় জোট ভোট পেয়েছে 40%। সেখানে এই বিএনপি বিএনপি জোট পেয়েছে 54%, পার্থক্য হচ্ছে মাত্র 14%। এবং আপনি জানেন 2001 সালে যে 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে 4 দলীয় ঐক্য জোট, সেখানে তাদের ভোট ছিল কি বলে 40.48%। তার মানে 40% পেয়েও 2/3 মেজরিটি পাওয়া যায়, সেটা 2001 সালে পেয়েছে। তার মানে আপনি এটাকে ভূমিদশ আসন বেশি, এক্ষেত্রে আপনি এটাকে ভূমিদশ বলবেন, এটাকে বলার কোনো সুযোগ নেই। আপনাকে দেখতে হবে 2008 সালে ইলেকশন একটু দেখেন, সেখানে এই জামাত বিএনপি একসাথে থাকার পরেও, জামাতের ভোট বিএনপির ভোট একসাথে থাকার পরেও এই বিএনপি আসন পেয়েছে 30টা, আসন পেয়েছে 30টা। সেখানে আজকে এই অবস্থায় জামাত যে 69টা আসন পেয়েছে, জামাতের সর্বোচ্চ আসন ছিল 91-এর পর 91 সর্বোচ্চ 18টা, তাহলে 4 গুণ বেশি পেয়েছে। যেখানে 4 গুণ বেশি পেয়েছে, এবং কি এই বিভিন্ন, আমি গতকাল মনিয়াপার সাথে টকশো করছিলাম মাগরিবের পরে, নেক্সাস টিভিতে একটা টকশো করছিলাম, সেখানে আপা খুব হতাশ ছিলেন, কারণ হচ্ছে আপনার এই বিএনপির তখন একটু একটু আশা শুরু হয়েছে, খুব খারাপ অবস্থায় ছিল। তখন আমি কিন্তু আপাকে বলেছিলাম, আপা টেনশন নেওয়ার কিছু নেই, বিএনপি ক্ষমতা আসবে, আমি বলেছিলাম, কোর্টের আনকোট করে বলছি। আপা খুব হতাশ। তখন আমরা এই কোয়েশ্চেন করছি যে বিএনপির কেন, মানে সেখানে মাসুদ কামাল ভাই ছিল, যে বিএনপির কেন এই পরাজয়টা, কেন, এটা নিয়ে আলোচনা করছিলাম। তখন আপা খুব হতাশ। তখন আমি আপাকে বলেছি, আপা টেনশন নেওয়ার কিছু নেই, বিএনপি ক্ষমতা আসবে। তার মানে আপনি দেখেন, এই যে আমরা আশা কতটুকু করেছি, সে আশায় 4 গুণ বেশি জামাত যে আসনটা পেল। এবং কি আমরা আসলে দেখেন, তখন যখন আমরা গতকাল কথা বলছিলাম, তখন আপা বলল যে আসলে নির্বাচন স্বচ্ছ হয়েছে, কিন্তু আমাদের তো হচ্ছে নির্বাচনে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হয়, এটা তো পরবর্তীতেও হতে পারে। আমরা এখনো পর্যন্ত কোনো কমেন্ট করব না যে ইঞ্জিনিয়ারিং হবে না। তার মানে আমরা পরবর্তী দেখেছি কিছু ইঞ্জিনিয়ারিং এখানে হয়েছে। কারণ আপনি বলবেন কি ইঞ্জিনিয়ারিং হয়েছে? নির্বাচন স্বচ্ছ হয়েছে, কিন্তু নির্বাচন ভোট গণনা এবং ঘোষণা, এই 2 জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটি আপনি কিভাবে দেখেছেন? মির্জা আব্বাস সাহেবের আসন, সে আসন হঠাৎ করে ভোট গণনা বন্ধ আছে কেন? ওনার যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারের লাস্টে ওনার মার্কাটা ছিল, সেখানে পাশে ফাঁকা ছিল, সিলগুলো সেখানে পড়েছে, বলেছে এটা কাউন্টেবল হবে না, প্রথমেই বলেছে। পরবর্তীটাকে কাউন্ট করে ওনাকে জয়ী ঘোষণা করা হয়েছে। সেম ক্যাটাগরিতে মামুনুল হক সাহেব, সেরকম কয়টা ভোট ছিল? সে পায় 4,000 ভোট। সে একইভাবে মামুনুল হক সাহেব, তারও সেম ভাবে সর্বশেষ মার্কাটা, রিক্সা মার্কাটা ছিল, সেখানে ফাঁকা ছিল, ওই জায়গায় অনেকে সিল মেরেছে, সেগুলোকে কাউন্টে ধরা হয় নাই। তাহলে আপনি নির্বাচন কমিশন, আপনি এক জায়গায় দ্বিচারিতা যে করছেন, এক জায়গায় আপনি কাউকে কাউন্ট করছেন, আবার আরেক জায়গায় আপনি অন্যকে কাউন্ট করছেন না। এবং কিছু আসনে আপনি দেখেছেন, এই আপনার এই কি বলে আপনার তারেক রহমান সাহেবের যে আসনটা, এই আসনটা 17টা কেন্দ্র এখনো ঘোষণা বাকি। তার আগে আমরা মিডিয়াতে দেখেছি কি ঘোষণা হয়ে গেছে, উনি জয়লাভ করছে ওই আসনে। অথচ জামাতের আমিরের প্রত্যেকটা 132টা আসন, প্রত্যেকটা আসন যখন এই কেন্দ্র হয়ে গেছে, এরপর ঘোষণা করা হচ্ছে না। তখন হচ্ছে আমরা মিল্টন সাহেবকে দেখেছি, উনি ফেসবুকে 12টা বাজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমি জয়লাভ করেছি।
তো তার মানে আপনি যে না, নির্বাচন কমিশনের জামায়াতের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু তারা তাদেরকে সমান সমান বরং কোনো সময় আমরা যখন খেয়াল করছিলাম ধরেন বিএনপির পেজ জামাতের পেজ তারা ফলাফল ওখান থেকে দিচ্ছিল তো দেখলাম যে জামাত আর বিএনপি তারা দেখাচ্ছিল জামাতের পেজ থেকে যে সমান সমান বা জামাত একটু এগিয়ে আছে এটা দেখাচ্ছিল কেন এগিয়ে আছে, 1টা পর্যন্ত। কেন এগিয়েছে আমি আপনাকে বলি। আমাদের তো নির্বাচন কমিশন অথর্ব যে কাজটা করেছে সেটি হচ্ছে ওনাদের একটা পোর্টাল থাকা দরকার ছিল, যে একটা পোর্টাল থেকে ঘোষণা হবে। আপনি দেখেছেন এই এনটিভিতে ঘোষণা হয়েছে মামুনুল হক জয়লাভ করেছে, তার 5 মিনিট পরে আবার একটু পরে উনি আবার ঘোষণা করলেন কে জয়লাভ করলো, ববি হাজার জয়লাভ করলো। একই মিডিয়া 5 মিনিট আগে একটা, 5 মিনিট পরে আরেকটা। কেন এটা হয়েছে? এই জন্য কারণ আনঅফিসিয়াল বিভিন্ন অথরিটি থেকে আমরা তথ্যগুলো পাচ্ছি, Right. কেন্দ্র থেকে। Right. এখন যদি এই নির্বাচন কমিশনে একটা পোর্টাল থাকতো, সেখান থেকে ঘোষণা হতো, তাহলে এই জিনিসটা হতো না। না, সেটা তো দেরি হচ্ছিল। মিডিয়াতে যখন ওই ফলাফলগুলো ধরেন আমরাই সারা রাত কালকে কেউ ঘুমায়নি, আমাদের এখানে 500-র বেশি মানুষ কাজ করে, আর নির্বাচন কেন্দ্রিক আরও 500 মানুষ ঢাকার বাইরে থেকেও কাজ করছে। তো দেখা যাচ্ছিল যে আমাদের ফলাফল বিভিন্ন সোর্স থেকে আমাদের মানে এনশিওর করতে হয়, এবং আমরা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সেটা দেই না। কিন্তু অনেক জুনিয়র ছেলেপেলে আছে, তারা এটা পেয়েছে ওই হুজুগে তারাও ধরেন দিয়ে ফেলেছে। ধরেন মামুনুল হক সাহেবের ক্ষেত্রেও সেটা হয়তো হয়েছে, আমি জানি না, আমি বিষয়টা দেখি নাই। কিন্তু এইটাকে ধরেন আপনি সুনির্দিষ্টভাবে কোট করে দিতে পারেন না যে গণমাধ্যমে এটাকে ডিক্লারেশন দিয়েছে বলে এই জিনিসটা হয়েছে। ভাই আমরা তো ইলেকশন আসলে কমিশনের অফিসিয়ালি আমরা তো একটু বিবেক খাটাই। জি। আমরা আগের দিন যেই আমরা গণমাধ্যমে যে কু দেখেছি, জি, আমরা যে কার্যক্রম দেখেছি, গণমাধ্যমে এবং কি আগের দিন গণমাধ্যমে আগে যে আচরণ দেখেছি আমরা আগের দিন, কিরকম? আমরা আপনাদের সাংবাদিকরা অনেক সচেতন সাংবাদিক বলেছে এই সাংবাদিকতা করব না, যে সাংবাদিকতা করলে একসময় আমার সন্তানকে দালালের বাচ্চা বলবে, এই সাংবাদিকতা করব না। কেন? আপনি আগের দিন সাধারণ টাকা, কারো কাছে টাকা পাওয়া এটা কি অপরাধ? টাকা বিলি অপরাধ। নির্বাচনে আইনে হচ্ছে টাকা বিলি অপরাধ। তা টাকা বিলি করে নাই রাজনৈতিক দল, জামাত বিলি করে নাই। আমি আপনাকে বলি, আপনি টাকা পেলেন, আপনি একই মিডিয়া একটা ভিডিও জামাতের যে আমিরের এই ঠাকুরগাঁও যে আমিরের যে এটা পেয়েছে, উনি কিন্তু এই অথরিটি থেকে আপনার যে বিমানবন্দর অথরিটি থেকে অনুমতি নিয়ে গিয়েছেন। জি, একই ভিডিও 5 বার ছাড়া হয়েছে একটা চ্যানেলে, সেম ভিডিও। তার মানে আপনি যে ন্যারেটিভ তৈরি করছেন 50 লক্ষ টাকা বা 74 লক্ষ টাকা, এর মধ্যে 82 লক্ষ টাকা যে আপনি এই এনি সাহেবের পেলেন, সেটাকে তো আমরা কোনো মিডিয়াতে সেভাবে। এনি সাহেবের ছিল 15 লক্ষ টাকা, এবং সেখানে তিনি প্রথমে ক্লারিফিকেশন ভাই দিয়েছেন। আমরা তো এই তো সমস্যা বাজেট। এখানেই তো আমরা তো মিডিয়াগুলোতে আমরা বিশেষ করব কোনটা? আপনারা যখন মিডিয়াতে আপনার অনেক চ্যানেল, বড় বড় চ্যানেল, যারা ফটো কার্ড তৈরি করেছে 82 কোটি টাকা পাওয়া গেছে, এরপর আবার এটাকে ডিলিট করে কিছুক্ষণ পরে তারা লিখছে হচ্ছে 15 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। জি, তাহলে তখন আবার ব্যাখ্যা দিচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে, কারণ এটা তার নির্বাচনী খরচের টাকা। আচ্ছা, তাহলে একটা আসনের নির্বাচনের খরচের টাকাকে আপনি ধরে নিচ্ছেন একটা জেলা আমির যার অধীনে 3টা আসন, এবং 3টা আসনে প্রায় 490টা কেন্দ্র আছে। যদি ধরে নিয়ে আমি তর্কের খাতিলে এটা নির্বাচনী খরচ, তাহলে 490টা কেন্দ্রে আপনি যদি হিসাব করেন এক একটা কেন্দ্র 11,000 টাকা করে পড়ে। যদি ভোট কেনার জন্য হয় তাহলে একটা ভোটের দাম হবে 1,000 টাকা করে, ধরলে 11টা ভোট কিনতে পারবে সে। কিন্তু এটাকে আমরা যেভাবে ঢালাওভাবে প্রচার করে মানুষ তো হতাশ হয়ে গেছে ওই দিন, আগের দিনেই। পরবর্তী দিন আপনি নির্বাচনের দিন আমরা দ্বিচারিতা পাইলে কষ্ট পাই এখানে। কারণ হচ্ছে আপনার মিডিয়াকে দর্পণ বলা হয়, আয়না বলা হয়। আয়নাতে কি দেখি আমরা? আমাদের মুখে দাগও দেখি, আবার মুখে ভালো লাগে সেটা। কিন্তু এটাকে ফিল্টারিং যদি করা হয় যে মুখে দাগ দেখা যাবে না, তাহলে এটার আয়না কি হলো? এটা তো আয়না হলো, এটা ক্যামেরা হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে আপনি 17টা কেন্দ্র এখনো ভোট বাকি, তার আগে আপনার ঘোষণা করে দিচ্ছে তারেক রহমান সাহেব জয়লাভ করেছে। পার্থক্য 3-4 হাজার। আপনি যখন 17টা কেন্দ্র বাকি থাকে, তার মানে যে কেউ জয়লাভ করার সুযোগ আছে। কিন্তু আপনি যখন ঘোষণা করে দিচ্ছেন, আবার ডাক্তার শফিকুর রহমানটা ঘোষণা করছেন না, মামুনুল হকেরটা একরকম করছেন, আব্বাস সাহেবেরটা অন্যরকম ভাবে করছেন, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে হতাশ করে না। এই জিনিসটাকে আপনি নির্বাচন কমিশনকে অথর্ব বলেছেন। মনিয়াপা, আপনার কাছে এই প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি এই নির্বাচনের এখন পর্যন্ত যত রকমের, এটা কিন্তু তাদের প্রথম নির্বাচন ছিল, সংসদ নির্বাচন, বাংলাদেশের প্রধান নির্বাচন, তারা মানে এই নির্বাচন কমিশন যেইভাবে অ্যারেঞ্জ করেছে, যেইভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে, যেইভাবে 8 লাখের বেশি কর্মকর্তাকে তারা নিয়োজিত করেছে, 9 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীকে এভাবে নিয়োজিত করেছে, এবং যেভাবে ট্রান্সপারেন্ট করার চেষ্টা করেছে, পরিদর্শকদেরকে নিয়ে আসছে বাইরে থেকে, 300-র বেশি, 40টার বেশি দেশ থেকে এসছে, আপনি এদেরকে কি অথর্ব বলবেন? দেখেন, অথর্ব বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, যেটা দুইজনই কথা বলেছে। আমার এনসিপির ভাই বলেছে, না জামাতের শিবিরের ভাই বলেছে হতাশ ছিলাম আমি গতকালকে।
আমি জানেন যে জামালপুর এখান থেকে অনেক দূর, আমি রাতে গিয়েছি, অনেক রাতে গিয়েছি, আমি ভোট দিয়ে এসেছি, তারপরে আমি নইলো 6টা-7টা টেলিভিশনে, বুঝিনি কালকের দিনটা, আপনারাও ছাড়েন নাই, আমাদেরও আসতে হয়েছে, এবং আমার ঘাড়ে ব্যথা, এখনো ব্যথা, কিন্তু কালকে সিরিয়াস ব্যথা ছিল, সেটা নিয়ে আমি শো করেছি। এক নম্বর, ঘাড়ে ব্যথা থাকলে কেমন লাগে আপনি নিজেও বুঝেন, আর আমি এত জার্নি করে এসেছি সরাসরি, এটাতে আমার মনটা একটু মুখটা খারাপ ছিল ব্যথার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তখনও ভয়ে ছিলাম, কারণ আগের রাতের আমি কথা বলছিলাম তার সামনে, আগের রাতে যে ঘটনাগুলো আমরা ফেসবুকগুলোতে, টুইটারগুলোতে দেখেছি, যে এইখানে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে, ওইখানে ফলাফল শিটে, হ্যাঁ ফলাফল শিটে সিগনেচার সহ পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু সব একটা দলেরই সবচেয়ে বেশি, 199%। তো এইখানে সিল মারা হচ্ছে, ওইখানে গোলাপি ইগুলাতে সিল মারা হচ্ছে, এবং বইকে বই সিল মারা হচ্ছে, এবং কোথায় মারামারি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় ককটেল ফোটানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। না, সেই অভিযোগ কিন্তু বিএনপির ক্ষেত্রেও ছিল, আমি বলি, আমরা যখন দেখেছি বিএনপি হোক অন্য যে দলই হোক, তখন কিন্তু একটা ভীতিকর অবস্থা কাজ করে। ভোট হয়েছে মাত্র, তখন আমরা একসাথে কথা বলেছি, একসাথে টকশো করেছি, সেই ভোটটা আগের রাতে প্রতিক্রিয়া পড়বে কি পড়বে না আমরা জানি না। আমরা আমাদের এই অনভিজ্ঞ ইসি এবং সরকারের হস্তক্ষেপ, চরম হস্তক্ষেপ, এগুলো সব কিছু মিলে আমাদের মধ্যে এক ধরনের একটা টেনশন কাজ করছিল। আর কারণ এর আগেই গত 1 মাস যাবতই ছড়িয়ে দেওয়া হয়েছিল যে কি হতে পারে, কে ক্ষমতায় আসছে, বটবাহিনীর কাজ যা থাকে একদম, আর বিদেশ থেকে কেউ কেউ দেশ চালান, তারা তো কি বলতে পারেন, এটা তো আমরা সবাই জানি। তো এই ধরনের কথাগুলো যখন আসছিল, কে কোন মন্ত্রী হচ্ছে, মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে, আমি আপনাকে বলি যে মির্জা আব্বাসের জায়গা, মির্জা আব্বাস যে সহ্য শক্তি, তাকে তো পুরস্কৃত করা উচিত। মির্জা আব্বাসের ওয়াইফ যদি না যেত ওই টাইমে, ভোটগুলো আবার রিকাউন্ট করার পরে কিন্তু বের হয়েছে ভোটের মধ্যে যে শুভঙ্করের ফাঁকি ছিল, এরকম কিন্তু মিল্টনের ওইখানে আপনার কথা বলছেন, অনেক ভোট কাউন্টই করা হয় নাই। মির্জা আব্বাসের ভোটগুলোকে ওইভাবে কাউন্ট করা হয় নাই। দ্বিতীয়বার যখন কাউন্ট করা হয়েছে, যখন আফরোজা আব্বাস ওইখানে ছিলেন, উনি যখন নিজে লিড দিয়ে কাউন্ট করাচ্ছিলেন, তখন কিন্তু আবার ওই ভোটগুলা, তখন ভোটের সংখ্যাটা বেড়ে যাচ্ছিল, ভোটের সংখ্যাটা, যে ভোটগুলো দেওয়া হয়েছে ভোটের সংখ্যা তখন বেড়ে যাচ্ছিল, আগে কিন্তু ভোটের সংখ্যা কমে গেছে। না, ওনারা সেটাই বলছেন যে ওই নির্বাচন কমিশনের ওই ব্ল্যাঙ্ক আইন অনুযায়ী, আরপি অনুযায়ী, যে ওই ভোটের ওই ব্যালটটা নষ্ট হয়ে যায়, আরপি অনুযায়ী ব্যালটটা নষ্ট হয়। ওইটা ছাড়াও ভোটের ওইখানে অনেক রকম শুভঙ্করের ফাঁকি ছিল, যেটা আফরোজা আব্বাস যাওয়ার পরে আমি তো মনে করি সে আয়রন লেডি, আমি তাকে বলেছিও, যাওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো বের হয়েছে। এবং এই যে মেটিকুলাস ডিজাইন যে আমরা বলতাম, এগুলা ডিজাইনেরই অংশ। এবং সেম ঘটনা মিল্টনকে জবাই করে, আপনার ঢাকা 15-এর মিল্টনকে জবাই করে একরকম জামাতের আমিরের ওইখানে আপনার নেওয়া হয়েছে। মিল্টন তো পাশ করেই গেছিল, তারপরে ওইটাকে, এবং এইখানে যে কত রকম লুকোচুরি ছাপা আছে, এটা বলার মতো না। আপনার মনে নাই যে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, আমি শেষ করি, তারেক রহমান সাহেবের নামে কি বলা হয়েছে, এই 1 মাসই বলা হয়েছে 17-তে তো জামাত পাশ করবেই যে কোনো মূল্যে, সে তো চ্যালেঞ্জ দিয়ে বলছে, ক্লোজ কন্টেস্ট হয়েছে, তো একদম কন্টেস্ট এক ভোটে আগাক। আমার কথা তো সেটা কথা না। আপনি তো বলতে পারেন না পাশের আগে যে আমি পাশ করব আর কেউ করবে না, আর কেউ আসতে পারবে না এখানে কেউ, এই ধরনের যে কথাগুলো আমরা শুনেছি, আমরা যে নোংরা বাক্যগুলো প্রতিদিন হজম করেছি, এই হজমের কোনো শেষ নাই, এই হজমের। এবং এই যে 1.5 বছর যাবত 5ই আগস্ট থেকে যে আমরা সহ্য করছি, সহ্যের সীমা চরম পর্যন্ত আমরা আমাদের প্রতিফলন দেখিয়েছি। সহ্য কাকে বলে, কত প্রকার। অথচ এই 5ই আগস্টের এই অভ্যুত্থানে আমাদের লোক সংখ্যা বেশি মারা গেছে, আমাদের লোক সংখ্যা বেশি আহত হয়েছে, আমাদের লোকরা বেশি ফিল্ডে ছিল, কারণ আমরা সাফারার বেশি ছিলাম, এটাও তো সত্যি। আমরা জেল খেটেছি বেশি, আমরা গুম হয়েছি বেশি, আমরা খুন হয়েছি বেশি, আমরা মামলা খেয়েছি বেশি। সেইখানে আমরা এত কিছু করার পরে আমরা কিছুই না, এখানে আমরা প্রতিনিয়ত ওই ফ্যাসিস্ট আমাদের যেভাবে টর্চার করেছে, তার চেয়ে 20 গুণ বেশি আমরা টর্চারিত হয়েছি। এই পরবর্তী সময়, স্বাধীনতার পরবর্তী সময় মনে হয়েছে আমরাই ভিলেন, মানে 5ই আগস্টের পরে মনে হয়েছে প্রত্যেকটা ব্যাপারে মনে হয়েছে আমরাই ভিলেন।
এই যে দ্বিচারিতা কথা কারা বলে? যারা এই ধরনের কথা সবসময় বলে। এই যে আমি যদি ফেসবুক দেখে বলি, তাহলে তো ফেসবুক দেখে একটা দল পুরা পাস, 300 আসনে পাস, বিএনপি কিছুই না, বিএনপি শূন্য। তো বিএনপি শূন্য যদি ওই বট বাহিনীর দ্বারা নির্যাতন হয় না, বিএনপির হেন লোক কম আছে নেতাকর্মী বট বাহিনী দ্বারা। তো এই যে সহ্য শক্তি আমাদের পরীক্ষা করলাম, শেষ বয়সে এসে পরীক্ষা করলাম কতটুকু সহ্য করা যায়। তো এই যে সহ্য করার পরে আমরা দাঁত চেপে, এখন আমরা দাঁত চেপে আছি, আগামীতেও তাই থাকবো। কারণ মানুষ মারা গেল, মারলো আমার লোক, আমি অস্বীকার করছি না। আরে আমি 1 2 3 4 টিনের চালে খাওয়া, আমি কেন গালি শুনবো? আমি তো হলাম লন্ডনে আছি, আমার এইখানে করণীয় কি? ঠিক আছে, আমারই তো দল, আমি তো কারো দলকে আমি বলি নাই যে ওই দলের লোক এসে আমার লোক মাইরে গেছে। হ্যাঁ, নৃশংস হত্যাকাণ্ড, সেটা আমরা, সেটার জন্য আপনি মিছিল করে আমারে খাইতে আসবেন কেন? আপনি আমার বলেন তো। আচ্ছা, আমরা এই পর্যন্তও সহ্য করেছি, সহ্যের কতটা সীমা থাকলে এগুলা করা যায়। মামুনুল হকের এনটিভি যদি বলে থাকে এটা তো ভুল হতেই পারে, তারা ভুল সংশোধন করেছে। ওইখানে ববি হাজ্জাজ কয়েক ভোটে আগিয়েছে। জি, ধানের শীষ, মোহাম্মদপুরে ধানের শীষ পাস করবে, এটাই স্বাভাবিক। ববি হাজ্জাজ আগায় আছে মাত্র কয়েক হাজার ভোটে। তো সেটা ভুল শুদ্ধ হতেই পারে, সেটা নিয়ে কথা বলার মতো। এবং একটা টেলিভিশন ভুল করে সেটাকে আবার সংশোধন করতেই পারে, সেটা নিয়ে কোনো কথা হতে পারে না, আমি মনে করি না। টাকা পয়সা নিয়ে বিলি, টাকা পয়সার বিলি 15 লক্ষ টাকা আর 72 লক্ষ টাকা এক না। আপনি যদি একটা জেলার 74 লক্ষ, একটা জেলার যদি আপনি সবারই যদি আপনি টাকা দেন, আপনি কেন টাকাটা আগে আনেন নাই? আপনার তো টাকার অভাব নাই, আপনি কেন টাকাটা আগে নিলেন না? আপনি তো ব্যাংক দিয়েই নিতে পারতেন, ব্যাংক তো 2 দিন আগে নেওয়া উচিত ছিল নির্বাচনের জন্য। শোনেন, নির্বাচনের টাকা বলছে, ও বলছে যে এই টাকাটা নির্বাচনের ছিল। তো নির্বাচনের ছিল বলেছে ব্যবসায়িক টাকা ছিল না, তুমি এটা বলেছো যে এটা তর্কের খাতিরে, যেটাই হোক, যে এতগুলো একটা জেলার আমির, তার মানে জেলার পুরাটা কত 11,000 করে পড়ে, 11 সেন্টারে বলছে 11,000 টাকা দিয়ে কয়টা ভোট কেনা যায়, এটা পর্যন্ত বলছে। তো এই টাকারই যদি দরকার থাকে, ব্যাংকগুলো কোন কারণে আছে? শেখ হাসিনা আর কিছু দেখ না দেখ শত শত ব্যাংক বানায় দিয়ে গেছে, সে ব্যাংক দিয়ে আপনি চাইলেই কিন্তু টাকা নিতে পারেন। হ্যাঁ, লোন ডিফল্টার রেখে গেছে। লোন ডিফল্টার কিন্তু এমন কোন সমাজে খারাপ কোনো কাজ না। আমি ব্যবসার জন্য লোন নিতে পারি, আমি ব্যবসার লস করতে পারি, লস করার সময় আমি একটা সময় চাই নিতে পারি, আমি একটা অ্যাপ্লিকেশন দিতে পারি, এবং আমি নির্বাচন করার সময় আমি 10% দিয়ে আমি রেগুলার করতে পারি। 10 বছরের যারা রেগুলার করে নাই, যারা রেগুলার করে, আমাদের উপর 17 বছর আমাদের উপর খরচ ছিল। 10 বছর তো এমন কিছুই না, 17 বছর আমাদের উপর অনেকে সুন্দরভাবে বিজনেস করেছে। আমি তোমার সময় কথা বলিনি, আচ্ছা, জি শিওর, ঠিক তো আছে। সেইখানে আপনার ব্যাংকের মাধ্যমে টাকা নিল না, টাকা হাত দিয়ে প্লেন দিয়ে টাকা নেওয়া লাগলো। আর এনি সাহেব কার কাছ থেকে টাকা নিয়েছে? এনি সাহেবের ম্যানেজার, সে তার স্টাফ তার মাধ্যমে নিয়েছে। এটা অতীব লিগাল, শুধু লিগাল না। আর তারা কার কাছ থেকে নিয়েছে? হোক সে জামাতের আমির, একজনের টাকা আরেকজন বহন করতে পারে না নির্বাচনে, তারা তার মাধ্যমে নিয়েছে। ইলেকশনের দিন, আগের দিন কি আপনার টাকার খুব দরকার? ব্যবসায়ী, একটা যে কোনো ব্যবসায়ী তো ভয়ে থাকে। আর আমাকে 10 জন বলছে আমার 1,000 করে টাকা দেন বিকাশে, আমার কাছে 1,000-এর বেশি তো দেওয়া যায় না, তখন তো আমিও তো বললাম আমিও তো 1,000-এর বেশি দিতে পারবো না, বা আমি অত বুঝিও না। যাই হোক, এখন আপনার মনে করেন যে এই টাকা নিয়ে এখন বলতেই পারে যে হ্যাঁ ধরা পড়তেই পারে। তো ধরা পড়লে সমস্যা। টাকার তো আমরা দেখেছি নারীরা কিভাবে টাকা বিলি করেছে, কিভাবে বিকাশ নাম্বার নিয়েছে, কিভাবে আপনার সন্তানের মাথায় হাত দিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে কি হয়েছে দেখেন। উস্তাদের মায়ের শেষটাইতে যা করে উস্তাদে নিজেই কিন্তু সেটা, যে সাপ পালে সে সাপের কামড়ে মরে। নারীদেরকে কনভিন্স করার জন্য এত কিছু করলেন, সেই নারীদের ভোট পাইলেন না, শুধু নারীর বিরুদ্ধে 11 টাওয়ারে কথা বলার জন্য। নইলে আপনারা নারীদের যেভাবে কনভিন্স করছিলেন অনেক ভোট পাইতেন। নারী ভোট হলো সবচেয়ে বেশি বাংলাদেশে, সেইখানে আপনারা বঞ্চিত হইলেন আপনাদের কৃতকর্মের কারণে, অন্য কোনো কর্মে না। এই জায়গায় আমি মনে করি যে অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল। তারপরে ভোটের মাপ কত, এটা স্বাধীনতার পরে থেকেই ভোটের আপ ডাউন। বিএনপি এবং আওয়ামী লীগের 33% না 34%, 33% না 37%, এরকমই থাকে। ঠিক ওই ভোটগুলা, এখনের ভোটগুলা এমনই থাকবে। তা আপনার গড় ভোট হিসাব করে আপনি যত রকমই বলেন না কেন, ওটার কোনো লাভ নাই। আপনি কত আসন পেয়েছেন
এটাই হলো আপনার সবচেয়ে বড় লাভ। এবং আপনি ওই আসনের বেসিসে আপনি নারী এমপি বানাবেন, আসনের বেসিসে আপনি উচ্চকক্ষ বানাবেন, এটাই আমাদের মনে হয় যে এটাই হলো কথা। এখন যত কথাই বলেন যে ভোট নিয়ে যে কত ভোট পাইলাম আমি, গড় ভোট, ওই হিসাব করে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। ওইটা মনে মনে স্যাটিসফ্যাকশন আর কি। জয়লাভ করেছে আসন ভিত্তিক, তাহলে কিভাবে হবে? জয়লাভ তো করেছে হ্যাঁ, গণভোটে হ্যাঁ জয়লাভ করেছে। না, হ্যাঁ সেটা আলাদা বিষয়, সেটা সম্পূর্ণ আলাদা টপিক। না, সেটা আলাদা টপিক। সেখানে নায়ের ভোট যে পরিমাণ পড়েছে, হায়ের ভোট ডেফিনেটলি ডাবল বা তার বেশি। এখানে কিন্তু অনুমিতই ছিল। আপা অনেক সময় ধরেন বিএনপির অনেকেই অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা বলে দেখেছি যে নেগেটিভ ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা আবার পজিটিভ হয়েছেন। তারা আবার পজিটিভ নেগেটিভ দুইটাই ছিল। তো ওইটা কিন্তু ভোটের রেশিওর ক্ষেত্রেও পরিষ্কার যে বেশি হবে, এটা মোটামুটি ধরা ছিল সবারই। দেশের মানুষ মোটা দাগে একটা সংস্কারের কথা বুঝছে যে এটা হইলে একটা সংস্কার হয়। তাহলে সংস্কার হলে আমি যে এখন বললাম যে আসন ভিত্তিক উচ্চকক্ষে যাবে, তাহলে কি সংস্কার হলো? এটা আপনার গণভোটের 2 নম্বর প্রশ্নটা ছিল যে উচ্চকক্ষে হবে হচ্ছে আপনার আনুপাতিক হারে। আপনি যেভাবে এই আলোকে আপনার হচ্ছে পার্সেন্টেজ কত পেয়েছেন সেই আলোকে উচ্চকক্ষ হবে, 2 নম্বর প্রশ্ন ছিল এটা। এবং কি প্রথম নিম্নকক্ষ এবং উচ্চ উভয়ের কাজ হবে সংবিধান সংশোধন করা। এটা হচ্ছে গণভোটের দ্বিতীয় প্রশ্ন। তো সেই দ্বিতীয় প্রশ্ন আপনি যখন বলবেন এটা আসন ভিত্তিক উচ্চকক্ষ হবে, তো তাহলে আপনি এই গণভোটে হাঁ দিলেন, তো হাঁয়ের এগেনস্টে চলে গেলেন। আপনি তো গণভোটের এগেনস্টে চলে গেলেন। এখন আপনি তো বিচারিতা করতে পারবেন না। আপনি আপনাকে মনে রাখতে হবে আমি নির্বাচন কমিশনের দুইটাকে আমি মেনে নিলাম। নির্বাচন কমিশন না, নোট অফ ডিসেন্ট এখানে কার্যকর না। হ্যাঁ যখন জয়লাভ করে ফেললো, আপনার যখন হ্যাঁ জয়লাভ করে ফেললো, তখন নোট অফ ডিসেন্ট এখানে কার্যকর না। এইরকম একটা বিধান আমি পরিষ্কার না, আমি একটু পরিষ্কার করি যে এখানে যে জয়ী হয়, যে দল জয়ী হয়, তারা এই বিধানগুলো রাখতে পারবে কিনা। বিএনপি যেহেতু আগে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কয়েকটি জায়গায়, সেগুলো তারা নাও রাখতে পারেন। না রাখার সুযোগ নেই তো আপনার। আমি আপনাকে বলি না রাখার সুযোগ কিভাবে? আপনি নোট অফ ডিসেন্টটা মানে কি? ধরেন হচ্ছে আমাদের আমি আপনাকে বলি মানে আপত্তি দিয়ে রেখেছে। না আপত্তি আপনি দিতে পারেন। ধরেন আমাদের অ্যাপ্লাই ডিভিশনের 5 সদস্য বিশিষ্ট হচ্ছে আপনার বিচারক প্যানেল থাকে। সেখানে যদি 3 জন যদি যেটা বলবে, 2 জন নোট অফ ডিসেন্ট দিতে পারে। মানে আমি এই রায়টা আমার পক্ষে না, আমি যে রায়টা হয়েছে মানে 3 জন এক পক্ষ দিয়েছে, 2 জন ভিন্ন পক্ষ দিয়েছে। কিন্তু পুরো জাজমেন্টের মধ্যে এটা থাকবে, 5 জনের মতামত থাকবে, কিন্তু 3 জন যে অধিকাংশ যেটা দিয়েছে সেটাই আদেশ হিসাবে কার্যকর। অধিকাংশ দিলেই তো হবে। সুতরাং গণভোটে আপনার যখন আপনার হ্যাঁ এবং না আসে, সেখানে হচ্ছে অধিকাংশ যেটা কি বলে আপনার হচ্ছে রাজনৈতিক দল অধিকাংশ যেটা দিয়েছে ওইটাই ভোটে আসছে। নোট অফ ডিসেন্টটা কিন্তু ভোটে আসে না। প্রত্যেকটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপিও দিয়েছে, কিন্তু নোট অফ ডিসেন্টটা তো গণভোটে আসে নাই। গণভোটে আসছে অধিকাংশ যারা দিয়েছে সেটাই গণভোটে আসছে। যখন আপনি গণভোটে হ্যাঁ জয়লাভ করলো, তার মানে আপনি একটা নির্বাচন কমিশনের থেকে 2টা ইলেকশন হয়েছে, একটা ইলেকশনের আদেশ মেনে নিচ্ছেন, আপনি রায় মেনে নিচ্ছেন, আবার ভিন্ন রায়টা আপনি মানবেন না কেন? একটা ইলেকশন হচ্ছে আপনার যে আসনের যে নির্বাচন হয়েছে সেটা আপনি মেনে নিচ্ছেন, সেটা কারণে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু এর বিপরীতে গণভোট সেটা তো নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত, তাহলে সেটা রায় আপনাকে মানতে হবে। যদি সেখানে যেহেতু গণভোটের রায় শুরুতে বিএনপি দেখেন, বিএনপির সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি আপনার যে দিয়েছে, ইশতেহার দিয়েছে, ওনারা ইশতেহারটাই দিয়েছে হচ্ছে গণভোটের এগেইনস্টে। ওনারা ইশতেহারটা দিয়েছে, এবং কি যেহেতু গণভোট এখন জয়লাভ করেছে, যদি ইশতেহার গণভোটের বিরুদ্ধে দিয়ে থাকে, মানুষ তো বিএনপিকে ভোট দিয়েছে না, বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু গণভোটে তো ভোট দিয়েছে, গণভোটে হাঁকে জয়ী করেছে। আপনি যখন তারেক রহমান সাহেব যখন বললেন আমি হ্যাঁ এর পক্ষে, যখন ঘোষণা দিলেন, এটা তো আপনার মুখের কথা, এটা তো আপনি বললে হবে না, আপনি মুখে বলেছেন হ্যাঁ এর পক্ষে। তা হ্যাঁ এর পক্ষে আপনি যখন ওপেনলি বলেছেন, তো হ্যাঁ এর পক্ষে বলেছেন, এর জন্য তো আপনাকে জনগণ ভোট দিয়েছে। আপনি তো বলেন আমি না এর পক্ষে, এবারে ভোট দিলে দাও, এটা বলেননি তো আপনি ওপেনলি বলেছেন আমি হায়ের পক্ষে। না, তিনি হায়ের পক্ষে, কিন্তু এটাতে তিনি বলেন না যে আপনাকে অবশ্যই হায়ের পক্ষে ভোট দিতে হবে। তিনি আহ্বান জানাতে পারেন। আপনি একটা রাজনৈতিক দলকে যদি রিপ্রেজেন্ট করেন, পক্ষে বললেন, আপনি ওপেনলি হায়ের পক্ষে বললেন, জি, বলার পরে আপনি তো এখন ওপেনলি হায়ের পক্ষে বলে আপনি তো এটা ব্যাকে যাওয়ার তো সুযোগ নেই। আপনি কাকে দিবেন এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি তো ওপেনলি হা ক্যাম্পেইন করেছেন, জি, হায়ের পক্ষে বলেছেন যে আমরা হায়ের পক্ষে আছি, তাহলে হায়ের পক্ষে তো আপনিও আছেন, জনগণও আছে, জি, জনগণ তো 2/3 মেজরিটি পেয়েছে হায়ের পক্ষে, তো তাহলে তো আপনি এটা মানতে বাধ্য না, এটা তো গণভোটের জনগণের রায়, জনগণের রায় আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন, জনগণের রায় আপনি সরকার করবেন না। এটা ফাইনালাইজ হবে হলো সংসদে, সংসদে হা ভোট না ভোট, হা জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে, এটা আবার সংসদে উঠবে। গণভোটটা হচ্ছে জাস্ট একটা স্বীকৃতি, হলেও চলতো না হলেও চলতো, যেহেতু তাদের ডিমান্ড ছিল তাই এটা হয়েছে। তো গণভোটে
গণভোটের এটা সংসদে সংখ্যাগরিষ্ঠদের কথায় এটা পাস হবে, সংখ্যালঘিষ্ঠদের তার গণভোট দরকার কি ছিল তাহলে? আচ্ছা। গণভোট দরকার ছিল। বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসবো। আপনি বের হয়ে যাবেন আল মামুন রাসেল, আপনাকে এই প্রশ্নটা দিয়ে হয়তো আপনার সময় হয়ে যাবে। আপনি নীলপার কথা শুনছিলেন, যদি আপনি এই বিষয় নিয়ে যুক্ত করতে চান, গণভোটে এখন হা না নিয়ে এখনও মানুষের মধ্যে যেমন শুরু থেকেই কনফিউশন আছে, রাজনীতিবিদরা যারা সবচেয়ে সচেতন তারাও অনেক বেশি কনফিউজড এই বিষয়টা নিয়ে। আবার একই সাথে এই যে একটু আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ব্রিফিং, উনি ওই শব্দবন্ধটা ব্যবহার করলেন যে লেজিটিমেসি, মানে আইনি ভিত্তি, যেটা একটা আইনের যেটা থাকে বাংলাদেশের সংবিধানে এবং পরবর্তীতে আইনি ব্যাখ্যায় যেখানে যা আছে, তার থেকেও শক্ত আইনি ভিত্তি হচ্ছে এই গণভোট। এই বিষয়টা নিয়ে আপনার যে মন্তব্য করতে পারেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার গণভোটটা কেন আসছে। গণভোটটা কিন্তু জিয়াউর রহমান সাহেব গণভোট দিয়েছিলেন, ওনার এই আইনি ভিত্তি দেওয়ার জন্য কিন্তু গণভোট আয়োজন করেছিলেন। সেই বিষয়টা খুব স্পষ্ট ছিল, আপনি এর পক্ষে ছিল, নাকি কিন্তু নাই? এবারের যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, ইতিপূর্বে যত সরকার ছিল প্রত্যেকটা সরকারের কাজ ছিল একটা, শুধু নির্বাচন আয়োজন করা। জি। এই সরকারের কাজ ছিল তিনটা, একটা হচ্ছে বিচার করা, নির্বাচন আয়োজন করা, একটা হচ্ছে সংস্কার করা। কেন সংস্কার করা? কারণ যে দেশের মানুষ এর আগে আমরা 69 অভ্যুত্থানে দেখেছি 2-3 জন শহীদ হয়েছে, কিন্তু এবার দেখেছি আমাদের নিজের দেশের ছাত্র জনতার উপর 1500-1600 জীবন দিতে হয়েছে। জি। তো এই যে যেন ফেসিজম না আসে, এই জন্য সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সরকারকে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাটা সংস্কার করে, বিচার করে তারপর নির্বাচন আয়োজন করার জন্য। বিচার কার্যক্রম ওনারা কন্টিনিউ করেছেন, কিছু করেছেনও, এবং সংস্কারের অন্যতম বিষয় ছিল এটা। এখন কথা হচ্ছে, আমরা তো আসলে বিশ্বাস রাখতে পারি না রাজনীতি দলের উপরে। কেন গণভোটটা আসছে? আপনি যখন 69 অভ্যুত্থানের পরে 91-তে তখন কিন্তু হচ্ছে একটা রাজনৈতিক একটা অ্যালায়েন্স হয়েছিল যে আমরা দেশকে কিভাবে পরিচালনা করব, কিন্তু পরবর্তী দেখা গিয়েছে যারা ক্ষমতা আসছে তারা এটাকে এই মানেনি। না মানার কারণেই কিন্তু এবারে এই বিষয়টাই আসছে। আবার সেম ওনারা সংস্কার করছে, 7-8 মাস ধরে বসে বসে সংস্কার করছেন, কিন্তু পরবর্তী রাজনৈতিক দল ক্ষমতা আসলে জনগণের বিশ্বাস ছিল না যে ওনারা মেনে নেবে। যেহেতু সংসদ ছিল না, যে সংসদ না থাকলে আপনি সংসদের মাধ্যমে আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার আপনার গণপরিষদ করার সুযোগ নেই, সেহেতু আপনি এটাকে গণভোটে দিবেন। জনগণ আপনাকে বলবে, জনগণ বলবে যে তারা কি সংস্কার পক্ষে আছে নাকি সংস্কারের বিপক্ষে আছে। বাংলাদেশের বেসিক যে এই কি বল সংস্কারগুলো, যেমন আমাদের দেশে ফেসিজম তৈরি হয় কেন জানেন? প্রধানমন্ত্রীর অধিক ক্ষমতায়ন, এই চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার যে চেক অ্যান্ড ব্যালেন্স, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়া। আপনি দেখেন দুদক হচ্ছে সরকারের সকলের কিছু দেখবে, কিন্তু দুদকের অধীনে, প্রধানমন্ত্রীর অধীনে হচ্ছে দুদক। যিনি যার অধীনে, সে কি প্রধানমন্ত্রী কোনো দুর্নীতির বিষয়ে কথা বলতে পারবে? পারবে না। আপনি দেখেছেন আমাদের এই যে বিচারপতিগুলো নিয়োগ হয় পলিটিক্যালি, এবার সংস্কার আসছে যে জ্যেষ্ঠ যিনি বিচারপতি হবেন তিনি প্রধান বিচারপতি হবেন, এবং হচ্ছে এই বিচারপতিরা নিয়োগের ক্ষেত্রে একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল থাকবে, তারা হচ্ছে বিচারপতি নিয়োগ করবে। কিন্তু যখন পলিটিক্যালি নিয়োগ হয় তখন তার মাথায় থাকে, আমি যদি পলিটিক্যালি নিয়োগ হয়েছি, যাদের মাধ্যমে নিয়োগ হয়েছে তাদেরকে সার্ভিস দিতে হবে আমাকে। এই জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল প্রধান বিচারপতি, কারণ তিনি প্রধান বিচারপতি হয়েছেন যে স্টাইলে, সেটি হচ্ছে পলিটিক্যালি নিয়োগ হয়েছেন। এই জন্য তিনি চিন্তা করেছেন আওয়ামী লীগের আমাকে খেদমত করতে হবে। খেদমত করেছেন, খেদমত করে আমাদের দেশটাকে কি গর্তের মধ্যে ফেলে দিয়েছেন। এই জন্য এই সংস্কারগুলো গুরুত্বপূর্ণ ছিল, যাতে কেউ আমাদের বিচারালয় যদি স্বাধীন হয়, আমাদের দুদক যদি স্বাধীন হয়, আমাদের এই কি বলে আপনি 2/3 মেজরিটি পেয়ে আপনি সংবিধান পরিবর্তন করে ফেলছেন। এই যে চেক অ্যান্ড ব্যালেন্সটার জন্য কিন্তু এই সংস্কারটা, জনগণ কিন্তু এই সংস্কারে সেভাবেই জনগণ, আপনি দেখেন 68% জনগণ মেনে নিয়েছে যে আমরা এই সংস্কারটা চাই। তো তাহলে আপনি 48% জনগণের যে ম্যান্ডেট, এটাকে আপনি অস্বীকার করবেন? আপনি এটাকে অস্বীকার করার সুযোগ নেই। সেখানে বলা আছে যে জুলাই সংস্কার যে অর্ডারটা করা হয়েছে, সেই অর্ডার বলা হচ্ছে প্রথম যে নির্বাচিত হওয়ার পর প্রথম 3 মাস থাকবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাদের কাজ হবে কি করা, সংবিধান, যাদের কাজ হচ্ছে এই সংসদে এটাকে পাশ করানো। যদি পাশ না করা অটোমেটিক্যালি পাশ হয়ে যাবে। আপনি দেখেন 70 নির্বাচনে, 70 যে পাকিস্তান যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন একটা অ্যালেপ্পো ছিল। সেই নির্বাচনটা হয়েছে অ্যালেপ্পো, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার ছিল যে এই যারা নির্বাচিত হবে 70 নির্বাচনে, যারা নির্বাচিত হবে তাদের প্রথম কাজ হবে তারা প্রথম 3 মাস পাকিস্তানের সংবিধান প্রণয়ন করবে। সেম একই অবস্থা এবারে, যে প্রথম 3 মাস হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ থাকবে। তাদের কাজ হবে এই যে সংস্কারগুলো হয়েছে, গণভোট যদি হা জয়লাভ করেছে, তাদের কাজ হচ্ছে এগুলো পাশ করানো।
পাস করার পরে যদি তার ওনারা না করে তাহলে এটা অটোমেটিকলি পাস হয়ে যাবে, সেভাবে অর্ডার করা হয়েছে। এখন সরকার গঠন হবে কিভাবে, মন্ত্রিসভা গঠন হবে কিভাবে, সব প্রক্রিয়া হবে প্রথম 3 মাস। জি, এখন কথা হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে যে প্রধানমন্ত্রীকে এখন এই কে শপথ পড়াবেন। আমাদের আর্টিকেল 48 বলা আছে যে প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন স্পিকার অথবা ডেপুটি স্পিকার। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই, তাহলে এই রাষ্ট্রপতি একজন নিয়োগ দিবেন, একজনকে দায়িত্ব দিবেন, তিনি শপথ পড়াবেন। যদি রাষ্ট্রপতি সেটি না করেন, 3 কার্য দিবসের মধ্যে যদি না করে, তাহলে প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন তার কাজ হবে হচ্ছে এই প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো। এবং প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরেই প্রথম যে 3 মাস, এই 3 মাস থাকবে গণপরিষদ। এটা আইনের কোনো ব্যত্যয় না, হবে কোনো ব্যত্যয় নেই, কোনো ব্যত্যয়। এটা আমাদের এই কনস্টিটিউশনে আর্টিকেল 48 ডিরেক্টলি বলা আছে। তার মানে হচ্ছে আপনার প্রথমে এই কি বলে, প্রথম শপথ নেওয়ার পরে প্রথম 3 মাস থাকবে হচ্ছে আপনার নর্মাল যে আমাদের এই জেনারেল অ্যাসেম্বলি, সেই জেনারেল অ্যাসেম্বলির কার্যক্রম হবে না। প্রথম 3 মাস হবে যে কনস্টিটিউটেড অ্যাসেম্বলি, সংবিধান প্রণয়ন, গণপরিষদ। এই গণপরিষদে সংবিধানে এই যে সংশোধনগুলো আসছে, এগুলো সংবিধানে যুক্ত করা এবং এই সংস্কারগুলো যে জয়লাভ করেছে, এগুলো করে পরবর্তী 3 মাস পরবর্তী জেনারেল অ্যাসেম্বলি শুরু হবে। এটাই আমাদের সর্বশেষ। এইখানে বড় কনফিউশন রাজনীতিবিদদের মধ্যে এসে যায় যখন সপ্তাহ 2 আগে আলী রিয়াজ সাহেব যখন একটা কথা বলেছিলেন, সেই কথার প্রেক্ষিতে এখানে বসেই টকশোতে যারা আসেন তাদের অনেকেই মনে হয়েছিল যে এই সরকার, এই ইউনূস সরকারের যারা উপদেষ্টারা আছেন তারাই কার্যক্রমগুলো চালিয়ে যাবেন 6 মাস, তারপরে নতুন সরকার এসে আস্তে আস্তে তারা গণপরিষদ গোছাবেন, তারপরে তারা আস্তে আস্তে দায়িত্ব শুরু করবেন। তো এই সরকার আসলে রান করবে, ব্যাপারগুলো কি? এটা এমন না, এটা হচ্ছে আপনি 3 দিনের মধ্যে আপনি যখন গ্যাজেট হবে, এখন তো গ্যাজেট হয়নি যে এমপি কারা হয়েছেন, গ্যাজেট হবে নির্বাচন কমিশনের প্রতি, এর 3 দিনের মধ্যে কাজ হবে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো। প্রধানমন্ত্রী শপথ পড়ানোর দায়িত্ব থাকবে হচ্ছে ডেপুটি স্পিকার নেই, যে প্রেসিডেন্ট একজনকে দিবেন। এবং কথাও আসছে যে আমাদের রিসেন্টলি যিনি প্রধান বিচারপতি ছিলেন জনাব রেফাত আহমেদ সাহেব, ওনাকে হয়তো দায়িত্ব দেওয়া হবে, এমন একটা কথা আসছে। তার মানে হয়তো ওনাকে দায়িত্ব দিবেন, উনি শপথ পড়াবেন। যদি উনি সেটা যদি প্রেসিডেন্ট যদি সেটা না করে, রাষ্ট্রপতি সেটা না করে, তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। শপথ পড়ানোর পরে প্রথম 3 মাস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের কার্যক্রম চলমান থাকবে, পরবর্তীতে জেনারেল অ্যাসেম্বলিতে সেটা কনভার্টেড হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনি মাঝখানে আপনার বক্তব্যে যে মানুষটাকে অথর্ব বললেন, প্রধান নির্বাচন কমিশনারই তো অথর্ব আপনার ভাষায়, যে এই ধরনের একটা নির্বাচন তারা শেষ পর্যন্ত উপহার দিলেন, সেই মানুষটাই শেষ পর্যন্ত হয়তো যদি রেফাত প্রধান বিচারপতি না হন, সেটাই পারবে। আমি আপনাকে প্রথমেই বলেছি, ইলেকশন স্বচ্ছ অস্বচ্ছ আমি একবার বলিনি। ইলেকশন সুষ্ঠু হয়েছে, কিন্তু ইলেকশনের পরবর্তী গণনা, ইলেকশনের পরবর্তীতে ঘোষণা, এটা নিয়ে ওনারা একটা মেকানিজম করেছেন। সেই মেকানিজমটা কিন্তু প্রমাণিত সত্য বলতে হচ্ছে দৃশ্যমান। আমরা তো হচ্ছে কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করি, যে আমরা একজনের খাতে একরকম ব্যবহার করছি, আরেকজনের খাতে অন্যরকম ব্যবহার করছি। একজনের, আপনি তো রিসেন্টলি সজীব ভুঁইয়ার এটা শুনলেন আপনি, যে আপনি একজনের ক্ষেত্রে একটা একই ব্যালেটের আপনি বৈধ ঘোষণা করছেন, আবার ভিন্ন জনের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করছেন। আমরা তো দেখেছি। দেখেন, আমাদের এই নির্বাচন কমিশন শুরু থেকে কিছু অথর্ব কাজ করেছে, তখন আমরা প্রতিবাদ করেছি। কেমন? আমাদের সংবিধানে বলা আছে আপনি এমপি হতে হলে আপনার প্রথম শর্ত হচ্ছে দ্বৈত নাগরিক হলে এমপি হতে পারবে না। সেই সংবিধানের অধীনে আপনি এমপি বানাচ্ছে, তাদের দ্বৈত নাগরিকত্ব আছে। তো তাহলে আপনি শুরু থেকে সেটাকে সুযোগ দিয়েছেন। আপনি এই যে ঋণ খেলাপি, এটা সুযোগ নেই ঋণ খেলাপি এমপি হওয়ার, সেটাকে আপনি সুযোগ দিয়েছেন তাদেরকে। আপনি নির্বাচনের 2 দিন আগে আপনি ঘোষণা করছেন এই যে 300 মিটারের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবে না। কেন? এইটার জন্য আন্দোলন করতে হবে কেন? এই কমন সেন্সটা ওনারা আমি শুরুতে আপনাকে বলছি, একটা পোর্টাল ব্যবহার করতো, কিছু দরকার ছিল না। এত আধুনিকতা, এত টাকা খরচ করেছে, একটা পোর্টাল হলে কি হতো? তাহলে আপনাদের এই যে কনফিউশন, আপনাদেরকে নিয়ে যে বিভিন্ন প্রশ্ন আসছে, আপনারা এক তথ্য পাচ্ছেন, একবার ঘোষণা করছেন, আবার এটা কেটে দিতে হচ্ছে, আবার তথ্য ঘোষণা করছেন। আর এখন তো হচ্ছে মানুষ হচ্ছে খুব সচেতন। আপনি একটা পোস্ট করলেন, সাথে সাথে ভিডিও রেকর্ডিং রেখে দেয় মানুষ যে আপনি এটা পোস্ট করেছেন, আপনি পরে কেটে দিলেন, কেটে দিল। সেই প্রস্তুতির কথাও তারা কিন্তু বলেছিলেন, এবং সেই সময় বলেছেন যে হয়তো যেহেতু গণভোট আর সাধারণ নির্বাচন একসাথে, হয়তো সেটা 80 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে নির্বাচন ফলাফল হতে। আপনি এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু কয় ঘন্টা লাগছে, কিন্তু মানে আপনাদের তো মিডিয়া যারা অনেক আপনারা তো অনেক প্রিপারেশন নিয়েছেন যে 2 দিন ব্যাপী টকশো করবেন, 3 দিন ব্যাপী টকশো করবেন, কারণ অনেক সময় লাগবে। কি দেখলেন? সকালের মধ্যে শেষ, সকালের মধ্যে ঘোষণা শেষ, সকালের মধ্যে ঘোষণা শেষ। আপনারা তো আপনি এখন কেন্দ্র থেকে যে অসমর্থিত সূত্র, আমরা মিডিয়া কি করে প্রথম দেয় অসমর্থিত সূত্র, মানে লোকালি যারা কালেক্ট করছে ওদের কাছ থেকে নিয়ে আসে। এটা নির্বাচন কমিশন এই ভুলটা করেছে কেন?
কোনো ব্যাপার ছিল না। এই সূত্রগুলো সরাসরি ওনারা নির্বাচন কমিশন, আপনারা তো বসাচ্ছিলেন সেখানে, আচ্ছা। নির্বাচন কমিশনে প্রকাশ করলে তো হয়ে যেত। আচ্ছা, আমরা এই আলোচনা চালিয়ে যাব। সম্ভবত আপনার ব্যস্ততা আছে, আপনি অন্য কোথাও যাবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন 26-এর নির্বাচন। আমরা কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্রিফিং শুনছিলাম। এই ব্রিফিংয়ে উনি অনেকগুলো সহিংসতার কথা বলেছেন এবং কিছু কিছু নিউজও পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? না, একটা তো হচ্ছে আমাদের সার্জিস আলম পঞ্চগড়ের, উনার নেতাকর্মীদের উপর হামলা চলছে, হুমকি ধমকি চলছে বিএনপির নেতাকর্মীদের দ্বারা। আবার রংপুরে আক্তার হোসেনের নেতাকর্মীদের উপরও হুমকি ধমকি হামলার ঘটনা দেখা যাচ্ছে। এছাড়াও ফেনীতে কিছুক্ষণ আগে আমি নিজে স্ট্যাটাস দিয়েছি, ফেনীতে একজন জুলাই যোদ্ধা, যিনি আমরা দেখেছিলাম যে যখন ফেনীতে মহিপাল গণহত্যা চলছিল, তিনি ফাইট করছিলেন একটা ছাদের উপর থেকে, তার উপরও বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। তিনি নিজে ফেসবুকে পোস্ট করেছেন যে আমার উপর হামলা করছে বিএনপি সন্ত্রাসীরা। এছাড়াও আপনি যদি দেখেন যে বিএনপির নিজেদেরই একজন ইমরান সালে প্রিন্স সাহেবের যে অনুসারী ময়মনসিংহে, তিনি হত্যার শিকার হয়েছেন একজন কর্মী। তার প্রতিদ্বন্দ্বী যে বিএনপির আরেকজন প্রার্থী ছিলেন, মোস্ট প্রবাবলি ওনার নাম শরীফ ওমর রুবেল বা সামথিং এ ধরনের কিছু, তাদের দ্বারা হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই যে বিএনপির জয়ের পরে বিএনপি যে সারা দেশ জুড়ে এই ধরনের তারা যারা পরাজিত প্রার্থী আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, তাদের বাড়িঘরে হামলা, তাদের দোকানপাটে হামলা, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে হামলা শুরু করেছে এবং হুমকি ধমকি দিচ্ছে। সো এইটা নিয়ে আসলে আমরা সিভিল সোসাইটি বলেন, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বলেন, তাদের কাছ থেকে তেমন কোনো উদ্বেগ দেখছি না। কিন্তু আমি আপনাকে বেট করে বলতে পারি এই খবরগুলোর কথা বললেন, এটা কি আপনি গণমাধ্যমে দেখেছেন নাকি আপনাদের হ্যাঁ, কাছে কোনো? গণমাধ্যমেই আছে। আপনি এখন কথা হচ্ছে গণমাধ্যম যদি রিপোর্ট করতে না চায়, জি, ধরেন ইমরান সালে প্রিন্স সাহেবের এটা গণমাধ্যমেই আছে, উনার নিজের যে মিডিয়া সেল, উনার নিজের মিডিয়া সেল থেকে উনি এটা পাবলিশ করেছেন, ঠিক আছে। তারপর এই যে ছেলেটা নিজে ভিকটিম হইলেন, অর্থাৎ নিজে হামলা শিকার হলেন, তিনি নিজে ফেসবুকে পোস্ট করেছেন, এখন গণমাধ্যমে এসেছে, লোকাল নিউজ মিডিয়াতে এসেছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তো এগুলো তো অনেকগুলো মিডিয়াতে এসেছে, অল্প কয়েকটা মিডিয়াতে আসছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন, অল্প কয়েকটা মিডিয়াতে আসছে। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর মধ্যে অল্প কয়েকটা, তারা হচ্ছে এখন মোটামুটি বিএনপির যদি কোনো অন্যায় পাচ্ছে বা অপকর্ম পাচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা বলছে। বাকিরা তো খুব বেশ আমোদ প্রমোদ গুনছে আর কি। তো সেই ধরনের কালচার তো আমরা দেখতে পাচ্ছি। ওই কিছুদিন আগে দেখলাম না টিএবির একটা রিপোর্ট যে বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী সহিংসতার ক্ষেত্রে 91% সহিংসতার দায় ছিল বিএনপি। না, আমি বিশেষ করি তো ওই এর আগে তো আমরা খালি তিনি যদি ওখানে হারতেন তাহলে তার প্রতিক্রিয়া কিরকম হতো? এখন জেতার পরও হয়তো তিনি হয়তো কিছু আমাদের তো হার জিত কিছু নাই, আমাদের যে লোকটা জয়ী হয়েছে তার কর্মীও মার খাচ্ছে আর কি, তার নেতা কর্মীরাও হামলার শিকার হচ্ছে। তো মানে এখানে তো আসলে হার জিত কোনো ইস্যু নাই, সেটা হচ্ছে সে বিএনপি, সে তার ট্রু কালার্স সেটা সে দেখাচ্ছে। যেটা কিছুক্ষণ আগে আপা বললেন যে আমরা নিজেরা মারপিট করি, তোমাদের কেন এত সমস্যা, আমরা নিজেরা মারপিট করি, ঢাকা ইউনিভার্সিটির পোলাপানের কেন এটা নিয়ে এত গা জ্বলে। তো এটাই তো মানে আপনি যখন নিজেরা মারপিট করে মানে নিজেদের মধ্যে একটা পেশি শক্তির চর্চা করে ফেলবেন, তো নিজে যখন মারপিট করতে পারবেন না, তখন তো আপনি বাইরের একটা শত্রু খুঁজবেন, বাইরের একটা এনিমি খুঁজবেন। এখন সেটা খুঁজতেছে। টিএবির রিপোর্ট আসছে না যে 91% সহিংসতা 5ই আগস্ট পরবর্তী সময়ে, যেটা হচ্ছে বিএনপি নিজেরা অন্তর্কন্দলে এটা হয়েছে। তো অন্তর্কন্দল তো এখন শেষ, এখন তো তারা ক্ষমতার মধ্যে চলে আসছে, এমপি হয়ে গেছে। এখন এমপি হয়ে যাওয়ার পরে তো এখন মানে কিছু না কিছু একটা করতে হবে। এখন তাদের তো ওই চর্চা তো তার থেমে যায় নাই। তখন চর্চা থেমে যেহেতু যায় নাই, সেহেতু অন্য যে বিপক্ষ দল আছে, প্রতিদ্বন্দ্বী দল আছে, সেগুলোর উপর তারা এই চর্চাটা জারি রেখেছে আর কি। আর গণভোট বিষয়ে আপনি কিছুক্ষণ আগে অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, এইটা নিয়ে আপনার কাছ থেকে শুনবো। আমাদের ভোটের আলাপে আপনি গণভোট নিয়ে আপনার কিছু কথা আপনি বারবার বলতে গিয়ে আমাকে আটকাতে হচ্ছে, আপনি শেষ করেন। হ্যাঁ, না, গণভোটের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গণভোটটা আসলে কেন প্রয়োজন পড়লো। জুলাই সনদের আলাপ আলোচনার পরে গণভোটের কি প্রয়োজনটা পড়লো, এটা তো অধ্যাদেশ জারি করেও হতে পারে। জি, সো আমরা আগে জিনিসটা বুঝি গণভোটের প্রয়োজন পড়লো কারণ এইটাই যে জুলাই সনদে এমন অনেকগুলো এই অনুচ্ছেদ বলা আছে, জুলাই সনদে এমন অনেক কিছু বলা আছে যেগুলো যদি আপনি সরাসরি ডিরেক্টলি কনস্টিটিউশনে আপনি ঢুকাতে যান, তাহলে কনস্টিটিউশনের একটা সো কল ডক্ট্রিন আছে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, মৌলিক কাঠামো ডক্ট্রিন, সেটার মাধ্যমে আপনি আটকে যায়। এটা একটা গেইট আর কি। তো ফলে উদাহরণস্বরূপ ধরেন আপনি উচ্চকক্ষ, সংসদে উচ্চকক্ষ, এটাতে কিন্তু বিএনপিও একমত, জামায়াতও একমত, এনসিপিও একমত। শুধুমাত্র উচ্চকক্ষে কিভাবে যাবে বা এটা সংখ্যাটা কিভাবে যাবে, এটা কি আনুপাতিক হারে হবে নাকি আসন ভিত্তিক হবে, সেটা নিয়ে কোয়েশ্চেন আছে। কিন্তু উচ্চকক্ষের যে ধারণা, এটা ইটসেলফ বাংলাদেশের যে কনস্টিটিউশনের মৌলিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো, সেটার কিন্তু বিরোধী।
তো তার মানে আপনি যদি এটা কোনো একটা অধ্যাদেশ দিয়ে জারি করতে চান বা অধ্যাদেশ দিয়ে যদি সংবিধানে ঢুকাতে যান, তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো গভর্নমেন্ট এসে এটাকে চ্যালেঞ্জ করতে পারে, এবং যে কেউ কোর্টে চ্যালেঞ্জ করলে সাথে সাথে মৌলিক স্ট্রাকচার ডক্ট্রিন কারণে এটা কিন্তু ভয়েড হয়ে যেতে পারে। এই কারণে গণভোট আসলো, যে গণভোট এসে এটার একটা লিগালিটি দিবে, যে জনগণের একটা গণরায় আছে এটার পক্ষে, সুতরাং আপনি চাইলে কনস্টিটিউশনে যেগুলা বেসিক স্ট্রাকচারের পরিপন্থী অনুচ্ছেদ আছে সেগুলো চাইলে আপনি কনস্টিটিউশনে ইনকর্পোরেট করতে পারেন। তো ফলে দেয়ার ইজ মানে টু কনসেপ্ট মেইনলি যে কোনো বৈধতার ক্ষেত্রে, একটা হচ্ছে লেজিটিমেসি আর একটা হচ্ছে লিগালিটি। লেজিটিমেসি হচ্ছে বেসিক্যালি আপনার অভ্যুত্থান যেটা দেখেছেন সেটা, মানুষজন অভ্যুত্থান করেছে, আন্দোলন করেছে, মানুষজনের গণরায় উপস্থাপিত হয়েছে 5 অগাস্টে, সুতরাং এটার পক্ষে লেজিটিমেসি আছে। এখন এটাকে তো লিগ্যাল করতে হবে, আইনি বৈধতা দিতে হবে, সে আইনি বৈধতার প্রশ্নটাই হচ্ছে গণভোট। এখন আপনি একটা প্রশ্ন করেছেন কিছুক্ষণ আগে যে গণভোটে অস্পষ্ট ছিল, বা বাংলাদেশের অসংখ্য রাজনীতি বিশ্লেষক, কোট আনকোট সিনিয়র সাংবাদিক বা মানে বিশিষ্ট রাজনীতিবিদরা তারাও কিন্তু গণভোটের একটা অস্পষ্টতা দেখিয়েছে। কেন? কারণ গণভোটে 4টা প্রশ্ন ছিল। আমি আপনাকে বলছি, পৃথিবীর যে কোনো গণভোটই যদিও সেটা একটা প্রশ্নই থাকে, সেটার ভিতর 100টা মাল্টিপল হিডেন কোয়েশ্চেন্স থাকে। আপনি যে কোনো জাস্ট যে কোনো এক্সাম্পল আপনি নিয়ে আসেন, ব্রেক্সিট, অনেক সময় ব্রেক্সিটের কথা বলেন, যে ব্রেক্সিটে বলা ছিল যে ব্রিটেন কি ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না, তো মনে হয় যে এটা খুবই একটাই প্রশ্ন মাত্র। নো, এটার বিরুদ্ধে 100টা আর্টিকেল আছে, আপনি দেখেন, জাস্ট গুগল করেন, অনেকগুলো আর্টিকেল আছে। 100টা আর্টিকেল আছে, সেটা ভেতরে ভেতরে আছে, কিন্তু আপনি পরিষ্কারভাবে হ্যাঁ না না আমি আসতেছি হ্যাঁ এটাই বলে শেষ করি। এইরকম তো সহজ সরল কোনো বিষয় ছিল না। এটাও সহজ সরল, কিভাবে সহজ সরল আমি বলতেছি। দেখেন, আপনি ইউরোপীয় ইউনিয়নে থাকবেন কি থাকবেন না, ব্রিটেনের অনেক এমন লোকও ছিল যারা ইকোনমিক কোঅপারেশন চেয়েছিল, মানে ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশের সাথে, কিন্তু তারা ইমিগ্রেশন চায় নাই। আবার অনেকে চেয়েছিল যে তারা ডিফেন্স কোঅপারেশন থাকুক, কিন্তু ইকোনমিক কোঅপারেশন তারা চায় না। অর্থাৎ তাদের কাছে আলাদা আলাদা কোনো ব্যালট ছিল না, তাদেরকে একটা ব্যালটে আনসার করতে হয়েছে, যে আইদার তুমি ব্রেক্সিটের মাধ্যমে তুমি ইউরোপ থেকে বাইরে হবা কি বাইরে হবে না। 1977 সাল জিয়াউর রহমান সাহেব গণভোটের আয়োজন করলেন, বললেন প্রশ্নটা কি ছিল, যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত নীতি এবং পন্থার প্রতি তার যে পদক্ষেপগুলো সেটার প্রতি কি আপনি আস্থা রাখেন কি রাখেন না। আপনার জন্য কি আলাদা কোনো ব্যালট ছিল? আর নীতি কি একটা ছিল? রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো নীতির সাথে ধরেন আমি একমত নাও হইতে পারি, উনার ধরেন 19টা নীতি থাকতে পারে, 19 দফা থাকতে পারে, ধরেন আমি তো তার কোনো নীতির সাথে আমি একমত, আরো ধরেন 10টা নীতির সাথে আমি একমত না, আমার জন্য কি আলাদা আলাদা ব্যালট ছিল? উত্তর হচ্ছে না। আসেন 1990-এর কথা যদি আপনি বলেন, যে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, অর্থাৎ সংবিধানের দ্বাদশ সংশোধনী যে বিলটা আছে, সেই বিলের ব্যাপারে আপনি কি রাষ্ট্রপতির অনুমতি দেওয়া উচিত কি উচিত, কোনটা মনে করেন না? আচ্ছা, তো সেখানেও কিন্তু আলাদা কোনো ব্যালট ছিল না। না, এখানে কিন্তু আলাদা কোনো ব্যালট না। যেই জায়গাটায় মোটা দাগে আমরা মানুষের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, মানে সাধারণ মানুষ যখন রিপোর্টিং করতে গিয়েছি, যে এইরকম কোনো সরল প্রশ্নও সেখানে ছিল না, যে আপনি কি সংস্কার চান, তাহলে হ্যাঁ লিখুন, যদি না চান তাহলে না লিখুন, এরকম বিষয়টাও ছিল না। এটাও আসছে, এখানে এত 4টা বিষয়। আমি আপনার কথা বুঝতে পেরেছি, এবং জনগণের যাদের কথা আপনি বলছেন ওই কনসার্নটা আমি বুঝতে পারছি। এটার একটা কারণ হচ্ছে বিএনপি, সিম্পলি বিএনপি। ওয়াই? বিকজ প্রথমে কিন্তু এটাই ছিল যে জুলাই সনদের যেই সকল অনুচ্ছেদগুলো আছে সেগুলোর ব্যাপারে কি আপনি সম্মত কিনা, হ্যাঁ অথবা না, আপনি যেভাবে বলছেন ঠিক এভাবেই ছিল। জি, কিন্তু আমরা দেখলাম যে বিএনপি উচ্চ কক্ষের ব্যাপারে তার এক ধরনের নোট অফ ডিসেন্ট আছে, আরো অনেকগুলো, বিশেষত যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোকে আমরা বলি জাতীয় মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তো বিএনপি অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তো ফলে এই নোট অফ ডিসেন্ট যেহেতু অনেকগুলো দেওয়া আছে, সুতরাং যেহেতু তারা গণভোটের ব্যাপারেও তারা এখন সন্দিহান যে তারা গণভোটে যাবে কিনা। আমি কথা বলছি জুলাই ঐক্যমত্য কমিশনের সময়ের কথা। ফলে তখন আলী রিয়াজ সাহেব সহ অন্যরা সবাই মিলে চিন্তা করলেন, যেহেতু আমাকে গণভোটে যাইতেই হবে, সেহেতু আমি বিষয়গুলো খোলাসা করে দেই, জনগণের সামনে খোলাসা করে দেই, যে আপনি যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে বিএনপি যেই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেমন হচ্ছে উচ্চকক্ষ আপনার অনুপাতিক হারে হবে, তাহলে এখন আপনি যদি হ্যাঁ দেন তার মানে আপনি ওটাও জায়েজ করলেন, ওটার ব্যাপারে আপনি রায় দিলেন। তো ফলে এইটা বেসিক্যালি বিএনপি যেহেতু এক ধরনের রিজিড অবস্থান নিয়েছিল, যে তারা কোনোভাবেই উচ্চকক্ষ চাচ্ছে না, মানে উচ্চকক্ষ আনুপাতিক হারে চাচ্ছে না, হ্যাঁ, এইসব কারণেই কিন্তু যারা ওই ঐক্যমত্য কমিশন আছেন তাদেরকে এই ধরনের একটা পদক্ষেপ নিতে হয়েছিল। আদারওয়াইজ প্রথমে কিন্তু কোয়েশ্চেন এই 4টা অংশ এরকম কোনোভাবেই ছিল না। প্রথমে কোয়েশ্চেন ছিল ওইটাই, যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চান কি চান না। এখন কথা হইলো, একটা হাঁ রায় তো হইছে, এখন আপনি 4টা প্রশ্ন বলেন, 2টা প্রশ্ন বলেন, একটা প্রশ্ন বলেন, হাঁ রায় তো জিতেছে, এবং হাঁয়ের পক্ষে তো মানুষের মতামত দিয়েছে। তাহলে এখন বিএনপি সহ যে কোনো যারাই জিতবে তাদের জন্য প্রথম কাজ হচ্ছে এই গণভোটের রায়টাকে উপেক্ষা না করা এবং গণভোটের রায়টাকে বাস্তবায়ন করা। বিএনপি যদি এখন গণভোটের রায়কে বাস্তবায়ন করতে গড়িমসি করে, যেমনটা আপা বলেছেন যে আনুপাতিক হারে নয় বরং সংখ্যানুপাতে আসনের ভিত্তিতে তারা উচ্চকক্ষে দিবেন, অ্যাপয়েন্ট করবেন,
এটা সরাসরি জনগণের যে গণরায় প্রকাশিত হয়েছে গণভোটের মধ্য দিয়ে তার এগেইনস্টে তারা চলে গেছে। আচ্ছা। এবং সেটা অবশ্যই এটা একটা গাদ্দারি, জাতির সাথে মুনাফিকি হবে। কারণ তারা দেখা গেছে তারেক রহমান সাহেব বলেছেন, হ্যাঁ দেখেন মানে বিএনপির আমি তো তারা শুধুমাত্র জামাতের মুনাফিকি দেখে, তাদের মুনাফিকি তারা কিন্তু দেখে না। তারেক রহমান সাহেব নিজে বলছেন হ্যাঁ এর পক্ষে। আপনি যেহেতু সাংবাদিক মানুষ, আপনি মাঠ পর্যায়ে খোঁজ খবর নেন, অসংখ্য পোলিং স্টেশনের সামনে বিএনপির যে সকল বুথ আছে সেখান থেকে বলা হয়েছে আপনারা না ভোট দেন। অসংখ্য লোক, এরকম অসংখ্য লোকজন আছে যারা বলেছে এবং তাদের উইটনেস আছে না ভোটের পক্ষে। এমনও আছে যে অনেকে ব্যালটের ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে যে ধানের শীষ এবং না, এরকমও আছে। তো ফলে এইটা তো বিএনপিকে, সে যেহেতু বলেছে যে তার দলের সুপ্রিম লিডার তিনি বলেছেন হ্যাঁ এর পক্ষে, আর দেখা গেল যে মাঠ পর্যায়ে গ্রাসরুট তারা বলছে না এর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে। তারপরেও অনেক যারা সচেতন নাগরিক আছেন তারা চিন্তা করেছেন সে হয়তো ধানের শীষে ভোট দিয়েছে, তারপরেও তারা হাতে ভোট দিয়েছে। তো ফলে এই জনগণের গণরায়কে উপেক্ষা করলে বিএনপি কিন্তু উপেক্ষিত হবে। কারণ জনগণের গণরায়কে ইতিপূর্বে যারা যারা উপেক্ষা করেছিল তারা ব্রুট মেজরিটি পেয়েও কিন্তু কোনোভাবে টিকে থাকতে পারে না। সুতরাং ব্রুট মেজরিটির কথা বলে আমাদেরকে লাভ নেই। এসব ভূমিদশ বিজয় দিয়ে কিছু হবে না। নীলোফার চৌধুরী, যে এই জায়গাটায় বিএনপি কোনো চ্যালেঞ্জে পড়বে কিনা? দেখেন, অনেক রকম কথা হলো, অনেক রকম। এটা একটা সহজ জিনিসকে জোর করে একটা জটিল জায়গায় তারা নিয়ে যাচ্ছে। যে কথা বললো এতক্ষণ আমার ছোট ভাই, তারা নিজেরা কিন্তু সিগনেচার দেয় নাই, অথচ তাদের ব্রোন চাইল্ড দেখেন কত দ্বিচারিতা, তারা নিজেরা সিগনেচার দেয় না। তাদের না, এটা তুমি একটু লেখো, দেখে রাখো না। তো তারা কি করেছে, তারা এখন তারা যুদ্ধ করছে, তাদের জন্য টাইম বাড়ানো হয়েছে না। আমি এতক্ষণ কথা বলি নাই, এখন আমি বলছি। তো তারা নিজেরা যেটাকে মানে না, কিংবা ওইখানে আপনার কথা হয়েছিল নারীদেরকে 5% এইবার ইলেকশনে দিবে, এটা কিন্তু মৌখিক কথা। একটা সময় আপনার বাবা আমার বাবারা কিন্তু জমি কিন্তু মুখে বিক্রি করতে, কিন্তু মানুষের বিশ্বাস যখন উঠে যায় তখন তো রাজনৈতিক বিদদের যদি মানুষ বিশ্বাস না করে তাহলে কাকে করবে? তারা কিন্তু কেউ কথা রাখে না, একজন নারী কেউ দেয় নাই। এরকম 30টা সংগঠন আছে, তারা দেয়ই নেই, খুদ জামাত পর্যন্ত। অথচ তারা নিজেরাই নায়ের দিকে, অথচ হায়ের কথা বলে। বিএনপি প্রথমে না করেছে, কিন্তু বিএনপি যখন মনে করেছে এটার জন্য অনেক সমস্যা হবে, ইলেকশন আটকায় দিবে, ইলেকশন যে কোনো মুহূর্তে হওয়া দরকার, আচ্ছা ঠিক আছে আমরা করব। এবং বিএনপির একজন নেতা নজরুল ইসলাম খান বললেন, ওটা তারা মানলেন না। পরবর্তীতে আপনার মহাসচিব বললেন, মানলেন না। পরবর্তীতে আপনার খোদ চেয়ারম্যান পর্যন্ত বললেন, সেটাও তারা বলে ভয় পায় বলছে। এই যে তাদের কথা বলার ধরনগুলা আপনি শুধু দেখবেন খালি। এখন এই কথাটা, এই যে হা ভোট এবং না ভোটটা দেওয়ার আগে এটার অপশন ছিল, এখন আর আপনার সংবিধানে ওই অপশনটা নাই। এটাকে ফাইনালাইজ করার জন্য আগে একটা হা ভোট না ভোট করতে হবে। এটা হা ভোট না ভোটে যাবে কিনা, এটা মানে লিগ্যালিটি যদি আপনি খুঁজেন, সেই ভোট কারা দিবে? সেই ভোট জনগণই দিবে। জনগণ যে তুমি পারবা কি পারবা না, এটা সংবিধানে এখন নাই। সংবিধানে 3বার হয়েছিল, রাষ্ট্রপতি শাসিত সরকার, 2বার এরশাদ সাহেব এবং জিয়া রহমান সাহেবের সময় সেটা লিগ্যাল করা, এবং রাষ্ট্রপতি থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আসা। প্রশ্নগুলো আপনি নিজেই কিন্তু করলেন যে একটা প্রশ্নের উত্তরে একটাই হা অথবা না ছিল। সেটা ওইটা না হলো জটিল না, এই নায়ের সঙ্গে ওইটা যায় না। পৃথিবীতে যেটাই আপনার যেখানেই বলেন না কেন, আপনার একসঙ্গে যে সেনজিনভুক্ত দেশ, তারা যে ইউরোপিয়ানরা যে সেনজিন করছে, এটার তো একটা তারা আসছে। আসার পরে আপনি খেয়াল করে দেখছেন সেনজিনের মধ্যে লন্ডন কিন্তু পড়ে না, কিন্তু ইউরোপের কিন্তু নেতৃত্ব সে দেয়। আপনি সবগুলা দেশে এক ভিসায় যেতে পারবেন, লন্ডনে যেতে পারবেন না, ব্রিটেনে যেতে পারবেন না। তাহলে ওইখানেও কিন্তু একটা সমস্যা আছে, খালি মুখ দিয়ে বলার জন্য। এইখানে দেখেন 4টা ভোট, এইখানে 4টা ভোট। আমি বলছি যে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা বিশ্লেষণ জায়গা আছে, আলাদা আলাদা বিশ্লেষণ জায়গা। এটা কানেক্টেড এই কারণে যে তাদের সবগুলা 26টা দেশে একসঙ্গে হয়, কিন্তু ব্রিটেন হয় না। কিন্তু ব্রিটেন কিন্তু ওদের লিড দেয়। ইউরোপিয়ান কান্ট্রি আমি এটাই বলছি যে আইনের মতো করে বানায়, যেভাবে যার যেটা সহজ হবে সেটা বানায়। আমি বলি নাই এটার সাথে সিমিলারটা, আমি বলছি যে আইনের মতো করে বানায়। এইভাবে তোমাকে তো আমি ওইভাবে কানেক্টেড বুঝাইতে পারবো না। আমি বুঝাইলাম যে ওরা যেটা করছে সবার জন্য একরকম, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম ব্রিটেন। তো এইখানে যেমন ধরেন আপনার চারটা জিনিস গণভোটের ব্যালটে থাকছে, 4টা প্রশ্ন। একটা হচ্ছে সকল দলের একমত হওয়া 30টি সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চান কিনা, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন চান কিনা। দেখেন একটার সঙ্গে আরেকটার কত সাংঘর্ষিক। জাতীয় ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়ক সরকারের যেভাবে প্রস্তাব করেছে সেভাবে বাস্তবায়ন চান কিনা,
পিএসসি, দুদক, ন্যায়পাল ইত্যাদি নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক, তা চান কিনা? আমি কি সবগুলা চাবো? আমি তো সবগুলা, আমি একটা নাও চাইতে পারি। উত্তর দিলাম তো। আমার তো একটা নাও চাইতে পারি। আমি জিয়াউর এক কথায় রহমানের- হ্যাঁ, এক কথায় না জিয়াউর রহমান কিভাবে 19 বলবো? দফার ধরেন আমি কোনো জিয়াউর দফার সাথে একমত রহমানের ছিলাম না। 19 দফার না, জিয়াউর রহমানের লিগ্যালিটি নিয়ে এখানে যেটা হয়েছিল সেটা কে বলেছে আপনাকে? তো জিয়াউর আপনি তো রহমানকে- আপনার তো এখানে জিয়াউর লিগ্যালিটি আলাপ রহমান হচ্ছে এবং এর সাথে জুলাই লিগ্যালিটি সনদে লিগ্যালিটি নিয়ে তো আলাপ হচ্ছে। আরেকটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এক কথায় সবগুলা। জিয়াউর রহমানের লিগ্যালিটি নেওয়ার জন্য একটা, এরশাদের লিগ্যালিটি নেওয়ার জন্য একটা, আরেকটা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত এটা জুলাই সনদের legality। সরকার, এবং তারপরে এটা শেষ। এই যে এখন যদি আপনি হা ভোট না ভোট করেন, তার আগে আপনাকে আরেকটা হা ভোট না ভোট করতে হবে যে আমি এটা হা ভোট কোথায় না ভোট লেখা করতে আছে? পারবো কিনা। লেখা নাই দেখি তো সমস্যা। লেখা ওটা ক্লোজ করে দিয়েছে শেখ হাসিনার সময়। লেখা নাই দেখি তো সমস্যা। তা লেখা নাই যে জিনিসটা, সেটাকে বানাইতে গেলে তো একটা আপনার হা ভোট না ভোট করতে হবে। আপনার অধ্যাদেশে নাই, আপনার সংবিধানে নাই। আপনি তাহলে ওইটা করতে গেলে তো আপনাকে প্রথমে আগে হা ভোট না ভোটে যাইতে হবে। আপনি তো সেটাই যাচ্ছেন না। ওই হা না ভোটের জন্য আরেকটা হা না ভোট করা হোক। আপনি এইখানে এভাবে দিয়ে খালি হা না ভোট, আপনি হা না ভোট বললেন, করতে 30টা হা না ভোট দিয়ে করি আমরা। চারটার মধ্যে আপনি ক্লজ তুলে দিলেন, আপনি নোট অফ ডিসেন্ট সব ক্লজগুলো তুলে দিলেন, আপনি একখানে সিগনেচার নিলেন, আপনার ওই কুমিরের বাচ্চার মতো আরেকখানে কুমিরের বাচ্চা একটারই বারবার করে দেখাইলেন। আপনি চারটা প্রশ্নের একটা উত্তর দিবেন। এটা কি মনে করেন যে এত সহজ? আপনার মনে করেন যে এটা অস্তিত্ব নিয়ে টান পড়বে পরবর্তীতে? সেই অস্তিত্ব নিয়ে টান পড়লে এই জন্যই একটা নির্বাচন, এই যে নির্বাচনটা দরকার ছিল সেই নির্বাচনটা হয়ে গেছে। যে নির্বাচনটা হয়ে গেছে, সংসদ বসবে, সংসদে আলোচনা চলবে, দিনের পর দিন, রাতের পর রাত আলোচনা চলবে। আলোচনা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে এবং হা জয়যুক্ত হয়েছে। শুধু যদি এটা হয় তাহলেই সম্ভব এই আইন পাশ করা। আর এর মধ্যে যেটা যেটা নোট অফ ডিসেন্ট থাকবে সেটা নিয়ে আবার এগেইন আলোচনা হবে। যদি না জয়যুক্ত হয়, যদি না জয়যুক্ত হয়, যদি না যুক্ত হয়, তাহলে ওটা নাই। এই চারটার মধ্যে যে ক্লজগুলো দেওয়া আছে, যে পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলা আপনি একা তো, আপনি হয়তো বা লিডে ছিলেন, আপনি একা কিন্তু গণ অভ্যুত্থান করেন নাই। ওই গণ অভ্যুত্থানে আমারও অংশীদারিত্ব আছে, আপনার ঘরের ছোট ভাইয়েরও অংশীদারিত্ব আছে। সো আপনার একলাই জীবনের সমস্যা না, জীবনের সমস্যাটা আমারও। আমারও যেখানে সমস্যা যে আমরা কিসের জন্য রাষ্ট্রের কাঠামো, আমি মনে করি ৭২-এর সংবিধান বেস্ট। আমি মানি না, এটা আমার প্রবলেম, এটা আমার প্রবলেম। আমি মানি না, এটা আমার প্রবলেম। এটাও যে মানে না, এটাও তো জামাত ইসলামী নারীদের ব্যাপারটা মানলো না। জিয়াউর রহমান সাহেব কোনো চেঞ্জ করেন নাই। মূলনীতি না, জিয়াউর রহমানের যেটা ছিল সেটা আমাকে বাইর করে পড়ায় দেখাতে হবে। কেন? এটা সবাই জানে, যেটা ছিল সবাই জানে না। আমি ফারাবী ভাই জানে, উনাকে জিজ্ঞেস করেন, উনি জানে। আমি জানি না, আমি এখানে সবাই জানে। আপনি বের করেন, আমি বের করছি। বের করার কিছু নাই, সবাই জানে, জনগণ জানে। আমি আবারও বলছি, ওটা মানে সে লিগ্যাল করার জন্য তার সামরিক থেকে আসছে, দুইজন সরকারি সামরিক থেকে আসছে, লিগ্যালের জন্য এটা করা হয়েছিল, যে সে যা যা করেছে সেটা লিগ্যালিটি আনার জন্য। এটা হলো জাস্ট ম্যান্ডেট, এটা হলো ইনডেমনিটি। এই ইনডেমনিটি আর আপনার পরবর্তীতে ৩ নাম্বারটা হলো মন্ত্রী পরিষদ, এক কথার সবগুলো এক কথার প্রশ্ন। এই মূলনীতি এইখানে না, নেভার এন্ড নেভার। আমার দেখাইতে হবে কোনখানে কি আছে। এগুলা গুজামিল দিয়ে কথা বললে তো হবে না। সংসদ তো গুজামিলের জায়গা না। সংসদে এটা বের হবে, এটা নিয়ে আলোচনা হবে, দিনের পর দিন আলোচনা হবে। তারপরে এটা তো মাত্র একটা আপনি স্বীকৃতি নিলেন। পঞ্চম সংসদে আপনি 12 বছর, আপনি সিপ কি মাছ মারবেন, সিপ ফেলছেন। 12 বছর পরে রাধা বলছে যে কি মাছ ধরো। এই যে 12 বছর পরে একটা কথা, ওইটা হইল গিয়ে আপনার একটা কাহিনী। মেন কাহিনীটা তো পড়েই আছে। মেন কাহিনী হলো সংসদের কাহিনী। সংসদে এতদিন যারা যা কাহিনী করছে, এতদিন যে ইন্টারিম গভর্নমেন্ট শুধুমাত্র আপনারা আমারে শুধুমাত্র কয়দিন বাজার খরচ করার জন্য, দেশের রাষ্ট্রের করার জন্য আপনারা বসাই দিচ্ছে। আপনারা তো এত কাম করতে কয় নাই, আপনি এত কাম করছেন। এখন সংসদ আসবে, সংসদেই এটার সুরাহা হবে। এটা সুরাহা হওয়ার জন্য 213 জন সংসদ সদস্য কি বলে ওইটা হলো ব্যাপার। আপনার 69 জন, 6 জন, 10 জন, 8 জন কি বললো সেটা ব্যাপার না। এটাই হচ্ছে গণতন্ত্রের ভিউ, এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। আমি আপনি উনি যাই বলি না কেন কোনো কাজে লাগবে না। বাইরে আমরা যত আন্দোলন করি না কেন, বিএনপি বলবে কেন? আমি বলছি সংখ্যাগরিষ্ঠ কি বলবে। বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ বিএনপির কথা শুনবে,
যদি জামাত সংখ্যাগরিষ্ঠ হয় জনগণ বলে দিছে, আপনারা তো জনগণকে মানেন না। বলবে না যে ভোট আপনি কতটা পাইছেন আমি কতটা পাইছি, ভোটের রেশিও নিয়ে কিন্তু আপনারা ইতিহাস মানেন না, জনগণকে মানেন না, আপনারা কাকে মানেন? আমি কিন্তু তোমার সময় একটা কথা বললে না, তুমি না, আপনি- এতক্ষণ ব্যাপী কথা না, না, আপনি বলতে হবে, আপা। আপনি ভুলভাল কথা বলছেন। তোমার সময় বলো আপনি তোমার আপনি জন্য তো আপনি আমার ডিরেক্ট আলাদা শেষ আছে। করুন, তোমার আপনি জন্য তো ডিরেক্ট আলাদা মিসলিড আছে। করছেন। No, শেষ আমি করুন। mistake নো, করছি আপনি না, মিসলিড তুমি করছেন। mistake করছো। আপনি মিসলিড আচ্ছা, করছেন, বললাম মিস্টেক তো, না, মিসলিড আমি- করেছেন। তুমি আচ্ছা, তো আমি সিফা, 5 সালাউদ্দিন- বছর সংসদে ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি অনেক সম্মানিত ব্যক্তি, কোনো সমস্যা নেই। লেখাপড়া করছি 2 আপনি অনেক সম্মানিত ব্যক্তি, আপনি এডুকেটেড ব্যক্তি। এখন আমার শিখতে আচ্ছা, হবে। না, না, আমার তুমি শিখতে হবে এই যে না। ভুলভাল এসে বলবা Mislead করছেন যে আপনি। জিয়াউর রহমানের বৈধতার জন্য যেটা হইছে সেটার এখন বলতেছে সব মূলনীতি জিয়াউর রহমানের মূলনীতি কি এতদিন যে কাজগুলো করছে সেটার বৈধতা দেওয়ার জন্য আপনি কি তাকে বৈধতা দিবেন না দিবেন না? দুইটার অপশন, আপনি হা ভোট দিতে পারেন, আপনি না ভোট দিতে পারেন। আপনি হা ভোট দিছেন, উনি বৈধতা পাইছে, এরশাদের সময় তাই আপনি বৈধতা দিবেন কি দিবেন না? আপনি বৈধতা দিচ্ছেন, হা ভোট দিচ্ছেন, এটার এত রং করার তো কিছু নাই, এত কালার করার তো কিছু নাই। এই কালারটা করতে যাই তো 4টা প্রশ্নের একটা উত্তর, 4টা প্রশ্নের একটা উত্তর হয় না, একটা প্রশ্নের একটা উত্তর হবে, একটা প্রশ্নের একটা উত্তর হবে। আমি ভাত খাবো, আমি খাবো, আমারে দিবেন কি দিবেন না? আমি দিব না, শেষ। আর আমি দিব, ভাত আছে খায় যাও, শেষ। একটা উত্তর একটা প্রশ্নের। আচ্ছা আচ্ছা, এখন আমার ক্ষুধা লাগছে, আমি কয় বেলা থেকে না খাই আছি, আমি 6 মাস আগে কি খাইছিলাম, এইসব জানার তো কোনো কথা না। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। আজকে আমরা কয়েকটা জায়গায় দেখলাম, একটা জায়গায় দেখলাম যে পঞ্চগড়ে এক বিএনপির নেতা, তিনি এক আওয়ামী লীগের নির্বাচনী অফিস, নির্বাচনে না, আওয়ামী লীগের ইউনিয়ন অফিস, সেটি তিনি উদ্বোধন না খুলে দিলেন আর কি, এরকম একটা বিষয় ছিল, এবং তারা ফেসবুকে এটা লাইভ করলেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা খুলে দিলেন না, তারা নিজেরা বসবেন। অনেক আওয়ামী লীগের এবং বিএনপির অফিসগুলো আমি এরকম দেখেছি যে সরকার চেঞ্জ হওয়ার সঙ্গে খালি দলটা নেমে যায়, শ্রমিক দল ওটা শ্রমিক লীগ হয়ে যায়, যুব দল ওটা যুব লীগ হয়ে যায়, ছাত্র দল ওটা ছাত্র লীগ হয়ে যায়, এরকম কিন্তু বহুদিন আমি ঢাকা শহর থেকে শুরু করে মুফাসসলে দেখেছি। এখন আমাদের জানতে হবে যে ওটা তারা দখলের জন্য করেছে না আপনার তাদেরকে উদ্বোধন করার জন্য। আমার তো মনে হয় না যে তাদেরকে উদ্বোধন করার জন্য এটা করেছে। এটা মনে হয়েছে যে ওই যে আমি বললাম দখল না, এটা অটো হয়ে যায়, ছাত্র দলের অফিস ছাত্র লীগের হয়ে যায়, আবার ছাত্র লীগের অফিস ছাত্র দলের হয়ে যায়। এটা মানে পরম্পরা থেকে এটা হয়ে আসছে, আমি এটা দেখেছি। তো সেই হিসেবে তারা রেখে পালিয়েছে, তালা বন্ধ, তালা খুলে হয়তো বা যারা নতুন তারা হয়তো বসবে, এটা হতে পারে। আচ্ছা, সালাউদ্দিন সিফাত, আপনার যদি গণভোট নিয়ে কিছু বলার থাকে এইবার আপনি বলতে পারেন। না, আমি তো গণভোট নিয়ে স্পষ্ট বলেছি। উনি প্রথমে অনেকগুলো মিসলিডিং কথাবার্তা বলেছেন, আমি যদিও বলতে চেষ্টা করেছি, কিন্তু আপনিও বলেছেন যে আপনি পরে বলেন, উনিও পরে আবার বললেন পরে বলতে। উনি একটা বড় কথা বলছেন যে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়। দেখেন, জুলাই সনদ নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই, জুলাই সনদের ব্যাপারে আমরাই তো সবচেয়ে বড় প্রপোনেন্ট। তাহলে তারা যে আমি যেই প্রশ্নটা তুলে, উনি ওই প্রশ্নটা তুলে উনি এনসিপি করে, ঠিক আছে, এটা আনসার দিচ্ছি। প্রশ্নটা তোলার সুযোগ এনসিপি কেন রাখলো? ওই এনসিপি কেন রাখছে আমি বলছি তো। মানে উনাদের দেখেন ইস্যুটা হচ্ছে কি, জুলাই সনদে এনসিপি কেন স্বাক্ষর করে তা খুবই স্পষ্ট করে সেদিন বলেছে যে জুলাই সনদের বাস্তবায়নের যে ধাপ, সেগুলো যদি আপনি বর্ণনা না করেন, সেগুলো যদি আপনি লিপিবদ্ধ না করেন, এবং সেই পথ যদি আপনি আমাকে না দেখান, তাইলে হচ্ছে আমি স্বাক্ষর করব না। এবং সেটা তো পরবর্তীতে বাস্তবায়ন করা হয়েছে। যেমন আমরা যেটা বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে আলাদা একটা আদেশ জারি করতে হবে, আদারওয়াইজ আপনি তো এটাকে এনফোর্সিয়েবল মেকানিজম রাখতেছেন না। মানে আপনি একটা জাস্ট কাগজে একটা জিনিস ধরাই দিয়েছেন, এর আগে আপনি জুলাই যে ঘোষণাপত্র অর্থাৎ প্রোক্লেমেশন অফ জুলাই বা ডিক্লারেশন অফ জুলাই যেটাই আপনি বলেছেন, তো সেটা আপনি ধরাই দিয়েছেন যে লিটারালি মানুষের কাছে, জনগণের হাতে হাতে ধরাই দিয়েছেন। এটার কোনো এনফোর্সিয়েবিলিটি ছিল না, অর্থাৎ বলবৎযোগ্যতা ছিল না। এই দিকটাকে বিবেচনা করে আমরা বলেছিলাম যে জুলাই সনদ পুরাটাই তো, আমরাই তো বেসিক্যালি এটার জন্য সবচেয়ে বড় প্রপোনেন্ট। আমরাই তো ওই 31শে ডিসেম্বর আমরা প্রোগ্রাম করে বলেছিলাম যে আমাদের জুলাই সনদ লাগবে, আমাদের জুলাই ঘোষণাপত্র লাগবে, আমরাই তো বলেছিলাম। তাহলে আমরা কেন স্বাক্ষর করতে গেলাম না? তার কারণটা খুবই স্পষ্ট। আমরা চেয়েছিলাম যেটাকে মেকানিজমটা থাকতে হবে, যেটার মাধ্যমে এটাকে এনফোর্স করা যায়, যেটার মাধ্যমে এটাকে বলবৎযোগ্য করা যায়, সেটা এক বিষয়। একটা জিনিস হচ্ছে আপনি সাবস্ট্যান্টিভ, আর হচ্ছে প্রসিডিউরাল। আমরা চেয়েছি প্রসিডিউরাল ক্ল্যারিটি, অর্থাৎ আপনি যদি প্রসিডিউরাল ক্ল্যারিটি না বলেন তাহলে আমি স্বাক্ষর অনুষ্ঠানে যাব না। কিন্তু ইন সাবস্টেন্স অর্থাৎ জুলাই সনদে যা যা কিছু আছে সেটা নিয়ে কি আমাদের কোনো বিরোধ আছে? সেটা নিয়ে কি আমি সাংঘর্ষিক মনে করি? সেটা নিয়ে কি আমরা আপত্তি আছে? এখন এনসিপি কি মনে করে যে ওই যে স্বাক্ষর অভিমান করা, এটা তো না, এটা তো ওনাদের, যে যুক্তিতে তারা স্বাক্ষর না করুক, এটা এনসিপির ভুল ছিল না। না, এনসিপি কেন ভুল থাকবে? ওই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি, পরবর্তীতেই তো তারা জুলাই সনদ এটা না করার কারণেই তো তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা
নির্দেশটা জারি করেছে পরে। তো সুতরাং এটা তো ভুল হওয়ার কিছু না, রাদার আমরা বরং রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে ছিলাম। আমরা দেখিয়েছি যে অন্য দলগুলো তারা ইনক্লুডিং জামাত তারা কখনো কিন্তু চায় নাই যে মানে সবাই মিলে যেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার পথটা তারা অনুসন্ধান করে নাই। আমরা বরং কিভাবে মেকানিজমটা ঠিক থাকে, কিভাবে প্রসিডিউরটা ঠিক থাকে সেটার জন্য আমরা ফাইট করে গিয়েছি। ফলে আমরা তো আমাদের জায়গায় রাইট ছিলাম। এখন উনি কোয়েশ্চেন করেছেন তাহলে আপনারা স্বাক্ষর করেন নাই, তাহলে এখন এত বড় বড় কথা জুলাই সনদ নেই। আরে বাবা, একটা জিনিস যখন স্বাক্ষর হয়ে যায়, যে কোনো ইনস্ট্রুমেন্ট লিগালি স্পিকিং এটাকে র্যাটিফাই করার সুযোগ থাকে, পরবর্তীতে আপনি যে কোনো সময় এটাকে র্যাটিফাই করতে পারেন। এখন জুলাই সনদের পরে আপনার নির্বাচন চলে আসলো, পরবর্তী এখন নির্বাচনের পরে আপনার এই যে গণভোটের রায়, এখন তো আপনার র্যাটিফাই করার সুযোগ আছে। মানে একটা যে কোনো সনদ, পৃথিবীর আপনি যে কোনো সনদ আপনি নিয়ে দেখেন, আপনি যখন যারা প্রাইমারি সিগনেটরি থাকে তারা তো সিগনেচার ওই দিনই করে, এরপর এটাকে র্যাটিফাই করার সুযোগ থাকে। কিন্তু এইটা নিয়ে ওনারা যে একটা বিশাল একটা মনে হয় যে ওনারা যুক্তি দেখিয়ে ফেলেছেন যে না আমরা জুলাই সনদের পক্ষে না। মানে বিষয়টা তো ফারাক করতে হবে, একটা হচ্ছে সাবস্টেন্টিভ আর একটা হচ্ছে প্রসিডিউরাল। আমার প্রসিডিউরাল ক্রিটিক থাকতে পারে, কিন্তু এটার জন্য আমি সাবস্টেন্সের বিরোধী হয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে ভূমিদোষ বিজয় শব্দটা নিয়ে প্রথমেই আপনার সাথে আমার আপত্তি হয়েছিল, ব্রুট মেজরিটি, এবং ওনারাও কিন্তু গণভোটের জনরায়কে এখন উপেক্ষা করে বলতে যাচ্ছেন যে আমার সংসদে যে 212 জন থাকবে তারা যতক্ষণ পর্যন্ত হ্যাঁ জিতছে বলবে তাইলে এটা হবে। দেখেন, এটা হচ্ছে জনরায়কে উপেক্ষা করা। এর আগে ব্রুট মেজরিটি তো আওয়ামী লীগও পেয়েছিল, মানে আওয়ামী লীগের শাসনামলে, ফ্যাসিবাদী শাসনামলে তারা পেয়েছিল। আমরা কেন উচ্চকক্ষের কথা বলছি, বা বিএনপি নিজেও কেন উচ্চকক্ষের কথা বলেছে? হয়তো আপা এই জিনিসটা বিএনপি পলিসি পর্যায়ে কারোর সাথে বসেন নাই, কেন বিএনপি উচ্চকক্ষটা চেয়েছে? তার কারণটা হচ্ছে আওয়ামী লীগ সংসদে এসে তারা তাদের ব্রুট মেজরিটি তথা ভূমিদোষ বিজয়ের মাধ্যমে অর্জিত এই ব্রুট মেজরিটির বলে তারা সংবিধানটাকে চেঞ্জ করে ফেলতো। 2/3 ভোটে সংবিধানটাকে যেমন খুশি তেমন ভাবে চেঞ্জ করেছে, ফলে বাংলাদেশে ফ্যাসিবাদটা কায়েম হয়েছে। আমরা চেয়েছি, এবং বিএনপি নিজেও এই জিনিসটা জানে এবং বুঝে, এই কারণে তারা উচ্চকক্ষ চেয়েছে। উচ্চকক্ষের কাজ কি? উচ্চকক্ষের কাজ হচ্ছে কেউ যদি ব্রুট মেজরিটি পায়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সে যেন নিজের খেয়াল খুশি মতো, নিজের দলের ইচ্ছা মতো সংবিধানটাকে পরিবর্তন করতে না পারে। উচ্চকক্ষে গিয়ে যাতে সংবিধান সংশোধনীটা আটকে যায়, রিচেক হয়, রিভিউ হয়। এই কারণেই বিএনপি কিন্তু উচ্চকক্ষের কথা বলেছে, এবং জামায়াতও বলেছে, এনসিপিও বলেছে। এবার আসেন শুভঙ্করের ফাঁকিটা কোথায়? এখন উচ্চকক্ষে, হ্যাঁ আমি বলি শেষ করি। উচ্চকক্ষে যদি আপনি এখন দেখেন দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আপনি ভোটারদের যেটা সংখ্যানুপাত সেটা দিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে আসন ভিত্তিক করতে পারেন। এখন আপনি যদি আসন ভিত্তিক করে থাকেন, খেয়াল করেন, আপনি যদি আসন ভিত্তিক করে থাকেন তাহলে 100 আসনে তো তারাই সংখ্যাগরিষ্ঠ হবে যারা বেসিক্যালি নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাইছে। সিমিলার না? কারণ তারাই তো নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাইছে, সুতরাং তারাই তো ওই উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ওই ভোটারদের সংখ্যানুপাতে করেন, ভোটিং পার্সেন্টেজ অনুপাতে করেন, তাহলে হয়তো এমনও হইতে পারে যে নিম্ন কক্ষে কেউ একজন সংখ্যাগরিষ্ঠ হয়তো, কিন্তু উচ্চ কক্ষে হয়তো সেও এরকম সংখ্যাগরিষ্ঠতা না, বা একটা ব্যালেন্স আছে। তাহলে আমাদের উচ্চকক্ষের উদ্দেশ্যটা কি? উচ্চকক্ষের উদ্দেশ্যটা তো হচ্ছে সংবিধানে কেউ যেন নিজের খেয়াল খুশি মতো, নিজের দলের ইচ্ছা মতো পরিবর্তন করতে না পারা, যাতে এটা ফ্যাসিবাদের দিকে চলে যায়। উচ্চকক্ষের উদ্দেশ্যই তো সেটা। তাহলে আবার আপনি বলেন, যদি উচ্চকক্ষটা আসন ভিত্তিক হয়, তাহলে কি সেটা এই যে পারপাসটা, এই যে উদ্দেশ্যটা, সেটা কি বাস্তবায়ন করতে পারে, নাকি সংখ্যানুপাতিক ভোটের যে পার্সেন্টেজ সেটা হলে করতে পারে? উত্তর অবশ্যই এটা। আর যদি আপনি আসন ভিত্তিক করতে চান, আসন ভিত্তিক উচ্চকক্ষ করতে চান, তাহলে আমি বলবো ভাই উচ্চকক্ষ করারই দরকার নেই। আমার কি দরকার? তাহলে বাংলাদেশের মানুষের টাকা টুকা দিয়ে মানে আরেকটা বিএনপির সরকার গঠন করা আমার কি দরকার? মানে একটা বিএনপি সরকারের নিম্ন কক্ষে আছে, আর একটা উচ্চ কক্ষে পাঠানোর আমার কি দরকার? তো ফলে এই কারণেই কিন্তু ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করার কথা এসেছে, এবং জনগণের গণরায় কিন্তু এটাতে হয়েছে। কারণ জনগণ কিন্তু দেখেছে 2 নম্বর প্রশ্নে কি ছিল, ওটা দেখে কিন্তু তাকে হ্যাঁ বা নাতে উত্তর দিতে হয়েছে। তাহলে সে যেহেতু হাতে উত্তর দিয়েছে, তার মানে সে ওইটা দেখেই কিন্তু সে হাতে উত্তর দিয়েছে। এখন যদি বিএনপি মনে করে তারা এটাকে উপেক্ষা করবে, তারা যে হ্যাঁ জিতছে না জিতছে বলবে, তাইলে হচ্ছে কি এটা সম্পূর্ণভাবে তারা জনগণের গণরায়কে উপেক্ষা করলো এবং জাতির সাথে মুনাফিকি করলো। আর একটা বিষয় যেটা আপনি উনাকে প্রশ্ন করেছেন, যে বিএনপির নেতাকর্মীরা গিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেছে। দেখেন, ওনারা বারবার বলে যে অমুক গুপ্ত, অমুক সুপ্ত, অমুক এটা, অমুক সেটা, অমুক আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল, অমুক আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছে। তো আজকে না ক্লিয়ার হয়ে গেল এই ভোটের সময়, এই ইলেকশনের সময় কারা কার সাথে ছিল। পঞ্চগড়ে আমি দেখলাম, পঞ্চগড় না, এখন আরো অনেকগুলো ফেসবুকে অনেকগুলো জায়গা থেকে আসছে যে আওয়ামী লীগের 2-1 নেতা কর্মী তারা তাদের অফিসের সামনে এভাবে দাঁড়িয়ে অবস্থান করে ছবি তুলছে, যেটা তারা এতদিন পর্যন্ত এভাবে করে নাই। আপনি একটা কার্যক্রম নিষিদ্ধ, আইন অনুযায়ী তো সেটা কার্যক্রম নিষিদ্ধ, আইন অনুযায়ী যে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, আপনি কি সেই সংগঠনের তালা ওপেন করতে পারেন? এবং উনি বলছেন, উনি কিন্তু অস্বীকার করেছেন,
উনি বলছেন যে এটা হয়তো ছাত্রদল নিজের অফিস করার জন্য, বিএনপি নিজের অফিস করার জন্য এটা করেছেন। নো, আপনি ভিডিওটা দেখেন, এখন আমি প্লে করতে পারবো। সেখানে তার পাশের জন, যিনি অফিসটা উদ্বোধন করেছেন, একজন বিএনপির উপজেলা সভাপতি বা সামথিং, তার পাশের জন বলতেছেন যে উনাকে আমরা ধন্যবাদ জানাই, উনার মাধ্যমে আওয়ামী লীগের এই অফিসটা উদ্বোধন করা হলো। তো তাহলে এখন এই যে কারা কাদের সাথে ছিল গত 15 বছরে, হ্যাঁ, এইটা না শুধুমাত্র ওই জামাতকে ঘায়াল করার জন্য বলা ঠিক না। আপনাদের মধ্যে এরকম অনেকগুলো এলিমেন্টস আছে যেগুলো দিয়ে আমরা বলতে পারি যে আপনারা কারোর সাথে আদত করেছিলেন, এটা বলতে পারি। নীলুফার চৌধুরী, এটার জন্য যে আতাত করতে হয় না, প্রথমেই আমি এটা বলতে চাই যে এটার জন্য আতাত করতে হয় না। ঘটনা যদি ওর কথাও সত্যি হয়, তাহলে আমি বলবো আপনাকে যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণার কিন্তু একটা বক্তব্যে উনি বলেছেন যে আওয়ামী লীগের যদি ছেলেমেয়েরা, সন্তানরা যদি রাজনীতি করতে চায় সঠিক পথে, তাহলে আমরা সেখানে বাধা দিব না। এটা কিন্তু ভোটের আগেই বলেছে, ভোটের পরে বলে নাই। যে এইটা যদি একজনকে চরমভাবে নিষিদ্ধ করার, একজনের ভুলের দায় আরেকজন, শিবিররা যদি জামাতের ভুলের মাসুল না দেয়, শিবিররা যে যুদ্ধের পরে জন্ম হওয়ার কারণে, তাহলে আওয়ামী লীগের ওই সিনিয়র আওয়ামী লীগের কারণে জুনিয়ররা কেন দায় নিবে? তো সেটা তো যদি লিগ্যালের মধ্যে হয়, করতে তো অসুবিধা কিছু নাই। কিন্তু আমি আবারও বলছি, আমি এই যেটুকু জানি যে এই অফিসগুলা এক এক সময় যখন যারা সরকারে থাকে তারা তখন ওটা ব্যবহার করে। এটার জন্য সময়ের দরকার, 2-4 দিনেই বোঝা যাবে। এটা কি আপনার মনে হয় না যে এই দুই দলের দায় আবার সেই সেম জায়গায় চলে যাচ্ছে? যারা রাজাকারের ওই সেই লিগেসিটা টানছে, ধরেন যে শিবিরের যারা করে, আমি আপনার কথা শুনবো, আমি বুঝতে পারছি। আমি একটা কথা বলি, এই যে যারা ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা ছিল, তারাও কিন্তু আমি আপনাকে বলি, এখনো সেই তাদের নেত্রীকে নেত্রী বলছে। শুনেন, হাদি যখন মারা গেল, হাদি যখন মারা গেল, তখন হাদিসকে যে মারল, শুট করলো, সে হাদিস সবচেয়ে কাছের ছিল। কয়েকদিন একসাথে তারা ফিল্ড ওয়ার্ক করেছে, ভোট চেয়েছে, সঙ্গে ছিল। সেই লোকটা আওয়ামী লীগের কতটা সিরিয়াস যে তাকে 2 বার জেলখানা থেকে বের করা হয়েছে। হাদি জানার পরে, কৃষ্ণ করলে লীলা খেলা, অন্য করলে দোষ না। হাদি জেনে শুনে এটা নিল কেন? আর না জানলে জানলো না কেন? আমার কথাটা না জানলে একটা মানুষ আসলেই যে বলে তার সাথে জেল থেকে শিশির ছাড়িয়েছিল, সঙ্গে কায়সাররাও ছিল। কায়সাররাও ছিল, আমি অস্বীকার করব না। একজন উকিল কি করে জানেন? একজন উকিলের কাজ হচ্ছে যদি কোনো আপনার আসামি, সে মামলা নিতেও পারে, নাও নিতে পারে। শিশির মনির কি আবরারের হত্যাকারীদের মামলা নেয় নাই? ওরকম মামলা এই মামলা আমি তো বলছি, ছাত্রলীগ আওয়ামী লীগ নিয়ে বিএনপি সময় আওয়ামী লীগের উকিলরা বিএনপির মামলা লড়ে নাই, পয়সা পাইলে লড়ে নাই। তো বিএনপির কায়সার কামাল যদি আওয়ামী লীগের না জানার তো কথা না, তার ওখানে গিয়ে দাঁড়ালে কায়সার কামালের জানার কথা না, কিন্তু হাদির জানার কথা। আমার কথা হাদির সঙ্গে নিয়ে ঘুরছে, হাদি জানবে না? ও কায়সার কামালের জানার কথা না, কায়সার কামাল তো আইনজীবী, ওরকম আইনজীবী না। আইনজীবীদেরকে হায়ারে নেওয়া যায়, আপনি কিভাবে জানেন? একটা আইনজীবী দিয়ে যদি না হয়, এটার মেন আইনজীবী ছিল শিশির মনির, তারা হায়ারে নিয়ে আসছে কায়সার কামালদের। কারণ 2-4টা সরকারি যারা যখন পাওয়ারের কাছে থাকে, তারা দাঁড়াইলে বিচারকরা জামিনটা দিয়ে দেয়। তো পাওয়ারে না, বিএনপি সহই তো মেন উকিলগুলো তো বিএনপিরই। এখানে অনেক উকিল, জামাতের কি অত উকিল আছে নাকি? যখন কায়সার কামালদের যখন নিয়ে আসছে, তারা এরকম হয়, এটা আদালতে হয়। এটা আমি একজন অ্যাডভোকেট হিসেবে এই কথাটা বলছি। আপনি চাইলে হায়ার করে 10টা-20টা উকিল আনতে পারেন। সেইখানে যদি আপনার মেন উকিল যদি বলে যে আসো একটু তুমি আইসা দাঁড়াবা, সে পয়সা পাবে, সে দাঁড়াবে। সে তো জানেও না ওরকম। কিন্তু এটা কিভাবে বললেন যে হাদি জেনে শুনে সে এরকম? আমার কথাটা শুনেন, একটা মানুষ 7 দিন 10 দিন আপনার সাথে কাজ করে, আপনি তার খবর নেবেন না? আপনাকে 30টা-40টা মাইরের জন্য বিভিন্নভাবে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে চিঠি দিচ্ছে, ফোনে বলছে, থ্রেট দিচ্ছে। আমি ওটা বলছি, আপনি একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে কিভাবে আপনি এতটা বিশ্বাস করতে পারেন? আমি এই কথাটা বললাম। সে ছাত্রলীগ না যুবলীগ, এটা আমি আমার সময় বলতে দাও, তোমার সময় আমি কথা বলি। আমি ছাত্রলীগ না ছাত্র দল নাকি, এটা তো তার জানা উচিত ছিল, জানা দরকার ছিল। কারণ সে থ্রেট পাচ্ছে, আমি তার কথা, সে আমার সঙ্গে কথা বলছে, আবার আমি অনেক থ্রেট পাচ্ছি। তো থ্রেট পাওয়া একজন মানুষ যে তার নিবে, তাহলে তার খোঁজ নিবে না? তারা তো অনেক কথা বলছে, তাদেরও অনেকেই অনেক কথা বলছে, তাহলে তাদের চলাফেরাটা কিন্তু স্বাভাবিক না।
স্বাভাবিক হওয়া উচিত না? এই যে স্বাভাবিক কিন্তু তারা করতে যখন দেখে রাজনীতিতে ধরেন যে যারা দলের একদম সিনিয়র, হয়তো তারা রাষ্ট্রীয় প্রোটোকল বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য পুলিশ পেয়েছে অথবা আনসার পেয়েছে, কিন্তু এই শ্রেণীর যারা নির্বাচনে ফিল্ডে কাজ করেছে তারা কি এটা সম্ভব যে শোনেন, ফিল্ডে ওর সাথে তো এত লোক কাজ করে নাই, 10-15 জন ছেলে মেয়ে যারা তাকে সব সময় তাকে টাকা পয়সা দিত, ওই ছেলেটা বলছেন এটা দিতেই পারে ইলেকশনের সময়, তাহলে সেই মানুষটার খবরটা সে নিবে না? তাহলে ওইখানে ছাত্রলীগ হলো দোষের হলো না, এইখানে ছাত্রলীগ হলে খুব দোষের হয়ে যায়। আচ্ছা, আমি এই কথাটাই বুঝাইতে logic চাইছি, আমি বুঝতে কে পারছি। কাকে নিল সেটা আমার কাছে বড় কথা না, হাদির সঙ্গে যখন ছাত্রলীগ থাকলো সেটা দোষের হইল না, যখন আপনার পঞ্চগড় বা এইখানে একটা জায়গা আপনি বলছেন ওটা দোষের হয়ে গেল, ওটা বিএনপি ওটা কেন করলো? আচ্ছা। তা আমার কথা হলো ছাত্রলীগ আওয়ামী লীগ তো সবার জন্যই আওয়ামী লীগ ছাত্রলীগ, তা আপনার একলার জন্য তো আওয়ামী লীগ ছাত্রলীগ না। আপনার জামাতের মিছিলের মধ্যে যখন জয় বাংলা স্লোগান ওঠে তখন সমস্যা হয় না, বিএনপির একটা মিছিলে যখন জয় বাংলা একজনে বলে ফেলে বা শেখ হাসিনা বলে ফেলে তখন সমস্যা হয়। তো এখন এলাকার আপনি যখন জামাতের সেক্রেটারি জেনারেল যখন যায় বলে যে গতবার মুজিবুর ভাইরে ভোট দিছেন, উনি তো এখন নাই, এখন ভোটটা আমারে দিবেন, আবার মুজিব ভাই আসলে আবার মুজিব ভাইরে দিবেন, তাহলে তখন সমস্যা হয় না, সমস্যা খালি বিএনপি সময় হয়। আচ্ছা, পরিষ্কার। আমি যে কথাটা বলতে চাইছিলাম, জিয়াউর রহমানের আমলে দেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল ৭৭-এর ৩০ মে। উদ্দেশ্য ছিল সেনা প্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দেওয়া, একদম স্পষ্ট ভাষায় লেখা। আচ্ছা, পরিষ্কার। তারপরে কি কোনো কথা থাকে? এত আচ্ছা, কথা পরিষ্কার। সালাউদ্দিন বলার সিফাত, দরকার পড়ে? আপনি এই ইস্যুটা নিয়ে বলতে চেয়েছিলেন আওয়ামী লীগের। না আসলে কি বলবো, ধরেন এখন আমার যেটা মনে হচ্ছে যুক্তি মোটামুটি মানে চলে গেছে আর কি অন্য একদিকে আর কি, যুক্তি বা লজিক সে হচ্ছে মারা গেছে, মারা গিয়ে অলরেডি তার কবর হয়ে গেছে, দাফন হয়ে গেছে, এরকম একটা বিষয় হয়েছে আর কি। মানে হাদিকে একটা লোক মেরে ফেলছে, সে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল, অনেকদিন ধরে হাদির সাথে ঘোরাফেরা করেছে, এই কারণে হচ্ছে হাদির এটা জানা উচিত ছিল। মানে এটা বেসিক্যালি একটা ইঙ্গিত দেয়। কিছুদিন আগে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল, দ্য হাদি প্রজেক্ট, মানে এক একজন বোঝানোর চেষ্টা করছে দুনিয়ার সকল কনস্পাইরেসি থিওরি মিলেয়া যে হাদিকে বানানো হয়েছিল এরকম করে, হাদি নিজে তার মানে সে নিজে তার স্যাক্রিফাইস চেয়েছিল, এই ধরনের একটা কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন আপা যে কথা বললেন সেটা জাস্ট উনি তো এটারই প্রতিধ্বনি করলেন। আচ্ছা, আপনি আমাকে বলেন, পৃথিবীতে কি এ ধরনের হত্যার নজির নাই যেখানে তার আশপাশের মানে একজন রাজা বা একজন প্রধানমন্ত্রী, তার আশপাশের লোকজন, তার সিকিউরিটি গার্ডরা, আমরা তো ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে এই জিনিসটা দেখেছিলাম, তাই না? তার সিকিউরিটি পার্সোনাল যারা ছিলেন তারা হচ্ছেন তাকে খুন করেছেন। তাই এই ধরনের ঘটনা তো আমরা পৃথিবীতে অহরহ দেখতে পাই এবং এগুলো নজির আছে। এখন এটার জন্য কি আমি বলবো যে ইন্দিরা গান্ধী এই জিনিসটা জানলো না কেন? ও কেন জানলো না যে ও সিকিউরিটি এটা তাকে গুলি করতে পারে? বা যারা এই ধরনের কাণ্ড ঘটেছে, অ্যাসাসিন যারা আছে, তাদের ব্যাপারে যদি আমি বলে যে আমরা অ্যাসাসিন চিনলাম না কেন? এটা কোনো লজিক হইতে পারে? একটা লোকের সাথে সে ঢাকা শহরে মুভমেন্ট করছে, যে সে ঢাকা শহরে নিজের ভোট চাচ্ছে, সেখানে তার সাথে 15 জন 20 জন অনেক অপরিচিত লোকিত, হাসনাত আবদুল্লাহর সাথেও তো অনেকেই হাত মেলায়, অনেকে ছবি তোলে, পরবর্তীতে হয়তো 1-2 জনকে দেখা যাচ্ছে যে সে কোনো না কোনো অকারেন্সের সাথে জড়িত। এখন এটা কি সম্ভব? কারণ মানুষজন তো মানে ছবি তুলছে, আপনাকে দেখতে হবে অফিসিয়াল কোনো ক্যাপাসিটিতে সে আছে কিনা। যে লোকটা ছবি তুলছে সে অফিসিয়াল কোনো ক্যাপাসিটিতে হাসনাত আবদুল্লাহর সাথে, শরীফ ওসমান মির হাদির সাথে যুক্ত আছে কিনা। যদি অফিসিয়াল কোনো ক্যাপাসিটিতে যুক্ত না থাকে, তার মানে আপনি বুঝতে পারেন যে এইটা অন্য একটা কেস। তো এই ধরনের একটা হত্যার পরে, নৃশংস হত্যাকাণ্ডের পরে ওনারা যে এটাকে হাদির উপর আবার একটা ব্লেম চাপাচ্ছেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি এটা অবজেকশন জানিয়ে গেলাম, প্রতিবাদ জানিয়ে গেলাম। আরেকটা জিনিস উনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছেন যে নারীর অংশগ্রহণ নিয়ে, যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, তো আমরা আসলে নারীদের অংশগ্রহণের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি জোরদার ভূমিকা পালন করেছি এবং ইনফ্যাক্ট বিএনপির চেয়েও। কারণ আমরা যখন প্রাথমিকভাবে আমাদের এককভাবে আমরা প্রার্থিতা ঘোষণা করেছিলাম, সেখানে আপনি অবশ্যই জেনে থাকবেন যে আমাদের নারীর যে পার্সেন্টেজ ছিল সেটা প্রায় মোস্ট প্রবাবলি 70% আপ ছিল। আচ্ছা, আমি শেষ করি। ওকে, তা ঠিক আছে, নারীরা আপনিও কিন্তু আপনাকে কিন্তু প্রার্থিতা দেয় নাই আপনার, এবং না আমি সেটা বলি না, আপনি যাবেন কেন? আপনাদের তো মোটামুটি বিএনপির তো একটা আল্লাহর মতে স্ট্রাকচার আছে, আপনারা যাবেন কেন? আমার তো আর ওই যে সরকারি দলের মতো আদালতে দাঁড়ালে জামিন আসে না, দেখে চলে যায় না। আমি শেষ করি। জামাতের সাথে জোট হওয়ার উনি তো মিসলিড করেন। এখন উনাকে আমি কি অ্যানসার করব? উনি তো বারবার ফ্যাকচুয়ালি মিসলিড করেন। আচ্ছা দেখেন, নারীদের অংশগ্রহণের ব্যাপারে আমরা বললাম যে আমরা এককভাবে যখন প্রার্থিতা ঘোষণা করেছি তখন এটা আমাদের ছিল। আচ্ছা, পরবর্তীতে জামাতের সাথে যখন একটা জোটে গেলাম আমরা, সেখানে কেবলমাত্র আমাদেরই 2 জন ছিল, নারী প্রার্থী ছিল, আরেকজন ছিল, মোট 3 জন ছিল। পরবর্তীতে জোটের যে হিসাব নিকেশ সেখানে তিনি হয়তো বাদ পড়েছেন, তো 2 জন প্রার্থী নারী আমাদের ছিল।
এখন বিএনপির 30 লোকজন জনের মধ্যে মাত্র 2 জন। হ্যাঁ, এখন বিএনপির সেটাও কিন্তু আবার পার্সেন্টেজ হিসাব করলে আপনি দেখতে পাবেন, কিন্তু বিএনপির লোকজন যেভাবে এটাকে দাবি করে বা যেভাবে দেখানোর চেষ্টা করে নারী বিরোধী অবস্থান এটা সেটা। আচ্ছা, আপা নিজে বলুক উনাদের 9 জন নারী প্রার্থী, অর্থাৎ বেগম জিয়ার ইন্তেকালের পরে উনাদের 9 জন নারী প্রার্থী। আপনি বলেন যে এই 9 জন নারী প্রার্থীর গ্রাসরুট লেভেলে, উনারা তো একটা গ্রাসরুট মুভমেন্ট করেছেন, উনাদেরই কিন্তু এটা অভিযোগ যে বাকি যে 9 জন নারী প্রার্থী দেওয়া হয়েছে তাদের গ্রাসরুট মোবিলাইজেশন নাই, অর্থাৎ তারা পলিটিক্যালি এই গ্রাসরুটে তারা ওইভাবে সংগঠনটাকে গুছান নাই, বরং তারা হচ্ছেন গিয়ে তাদের মানে একটা কাইন্ড অফ, তারাই নিজেরাই কিন্তু এটা অভিযোগ করেছেন যে একটা কাইন্ড অফ টোকেনিজম করা হয়েছে। তো আমরা তো ওই টোকেনিজম করছি না। আমাদের যে 2 জন নারী প্রার্থীর কথা বলা হচ্ছে, 2 জনই কিন্তু তারা তাদের মানে নিজেদের কারো পরিচয় ওখানে কিন্তু যাচ্ছেন না। ধরেন আমি ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের কথা বলি, আমি যদি কালকে যে দিলশানা পারুল অত্যন্ত ভালো করেছেন নির্বাচনে, মাত্র 25 দিনের মধ্যে তিনি ক্যাম্পেইনটা করেছেন। 25 দিন ক্যাম্পেইন করে কিন্তু উনি তার যে প্রতিদ্বন্দ্বিতা আপনি দেখেছেন, ভোটিং পার্সেন্টেজ অনেক কম ছিল আর কি, প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাটা সেটা অনেক কম ছিল এবং কম্পিটিটিভ ছিল। তো ফলে উনাদের এখানে কিন্তু এক ধরনের টোকেনিজম আছে বিএনপির ক্ষেত্রে, নারীদের এমপি নির্বাচনের ক্ষেত্রে। এটা একটা। আরেকটা দিক হলো যে উনারা বলেন যে জামাত জোট এখানে নারী দেয় নাই, এটা দেয় নাই, সেটা দেয়, অথচ উনাদের যেভাবে উনাদের বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন আসনে এবং তৃণমূলে এবং মফস্বলে জামায়াতের নারী কর্মীদের উপর যারা ভোট চাইতে গেছে তাদের উপর হামলে পড়েছে, তার কয়টা উনারা জরিপ করে দেখেছেন যে আমাদের নেতা কর্মীরা কেন জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করে? উনারা একটা বয়ান দেয়, 100টা প্রমাণ আছে, আমি আপনাকে দিতে পারবো, একটা টকশোতে আমি দেখে দিচ্ছি, যশোরে প্রমাণ আছে। যশোরে আপনাদের বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা জামায়াতের একজন নারীকে হেনস্থা করার কারণে একজন সিনিয়র সিভিল জজ তাদেরকে জরিমানা পর্যন্ত করেছেন, নিউজ পেপারে আছে। আপনি যদি ফ্যাকচুয়ালি সবকিছুকে আপনি ডিনাই করতে চান, আপনি ডিনাই করতে পারেন। চাঁদ উঠে নাই, সূর্য উঠে নাই, কিছু উঠে নাই, এখানে স্টার নিউজ নাই, এখানে ফারাবি হাফিজ ভাই নাই, আপনি এটা করতে পারেন, কিন্তু এটা প্রমাণ আছে। গুগলে আপনি দেখেন, আপনি সার্চ করে দেখেন না, প্রমাণ আছে। তো আপনাদের তো এই নিয়ে কথা বলা উচিত ছিল। আপনি বলছেন যে আপনি নারী বান্ধব পলিসি বানান, এদিকে আপনার নেতা কর্মীরা গিয়ে নারীদের উপর হামলা করে, এটা কোন ধরনের আপনার নারী বান্ধব পলিসি হইলো? আপনার এগুলো নিয়ে কথা বলেন, আপনারা কোনো কথা বলেন, আপনারা সরাসরি ডিনায়ালে যান। এই যে এখন মাত্র আপনি ডিনায়াল করলেন, এটা কিন্তু ঠিক করলেন না আপনারা। আচ্ছা, এখন আপনি কি একটু পরিষ্কার করে বলুন, আমরা একদম শেষের দিকে, আমাদের আলোচনারও শেষের দিকে, আপনার তবুও এই নির্বাচন কমিশন যে আয়োজন করেছে, এই নির্বাচন উৎসব মুখর একটা নির্বাচন ছিল কিনা, এই নির্বাচনের অ্যাকসেপ্টেন্স, অবশ্যই নির্বাচনের যে ধরেন একটা নির্বাচন যখন হয়, সাধারণ নির্বাচন, সেখানে আমরা কি চাই? একটা সুষ্ঠু, রাইট, শান্তিপূর্ণ। আমি আল মামুন রাসেল সাহেব যেটা বলেছেন তার সাথে আমি ডিফার করতেছি। এই জায়গাটা, এই কয়েকটা উপাদানের মধ্যে ছিল কি? রাইট, ছিল। এবং আমি তো ওই সময় বলার সুযোগ পাই নাই। আমি আল মামুন রাসেল সাহেবের সাথে এখানে ডিফার করি, উনি চলে গেছেন যদিও। তো আমি এখানে যেটা বলতে চাই যে ইলেকশনটা হওয়ার আগে অনেকেই কিন্তু অনেক কথা বলেছে, অনেক সিনিয়র রাজনীতি বিশ্লেষক, অনেক বিশেষজ্ঞ, অনেক এটা সেটা, হ্যাঁ, অনেকে বড় বড় এনজিও চালায়, হ্যাঁ, তারা বলেছে যে হ্যাঁ 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না, ইউনূস সাহেব ইলেকশন দিতে পারবে না, ইউনূস সাহেব আরো কয়েকদিন থাকতে হবে, আরো 5 বছর থাকবে, 10 বছর থাকবে। তাদের সকল যুক্তি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আরো কিছু লোক ছিল, তারা বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন উৎসব মুখর হবে না, কোট আনকোট উৎসব মুখর হবে না। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের জনগণ ট্রেনে করে, বাসে করে, লঞ্চে করে, কেউ ধানের শীষের স্লোগান দিয়ে, কেউ দাড়িপাল্লা স্লোগান দিয়ে, কেউ শাপলাগুলির স্লোগান দিয়ে তারা নিজ নিজ এলাকায় গিয়েছে এবং ভোটার টার্ন আউট ইজ গুড। তো ফলে এই যে তাদের যে লজিকগুলো যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, নির্বাচন হবে না, কৃতিত্ব আপনি দিতে চান? অফকোর্স এই কৃতিত্ব তো নির্বাচন কমিশন যোগ্য, বিশেষত আপনার নির্বাচনের সময়ে। এখন তো কথা হচ্ছে আপনি যখন নির্বাচন কমিশনকে বা নির্বাচনকে ইভ্যালুয়েট করতে যান, সেটা তো শুধুমাত্র নির্বাচনের অংশগ্রহণ দিয়ে না, সেটা কাউন্টিংয়েরও একটা ব্যাপার আছে। বাট আমরা বলতে চাই ওভারঅল আমরা দেখেছি মাঠ পর্যায়ে যে প্রশাসন, বিশেষত সেনাবাহিনী, তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি সেনাবাহিনী বেশ নিউট্রাল একটা অবস্থান, পজিশন তারা নিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে পোলিং স্টেশনগুলোতে কোনো অভিযোগ হলে তারা দৌড়ে গিয়েছে এবং ভোট, যদিও কিছু কিছু জায়গায় অভিযোগ ছিল, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির যে আসন, সেখানে একটা স্কুলে, শান্তিনগর একটা স্কুলে যখন ফলাফল ঘোষণা করা হচ্ছিল তখন মির্জা আব্বাস সাহেবের লোকজন, বিএনপির নেতাকর্মীরা বাধা সৃষ্টি করেছেন, এটা প্রমাণ আছে। আমরা আরেক জায়গায় দেখেছি যে যেটা কিছুক্ষণ আগে কথা হচ্ছে যে ব্যালটের মধ্যে সাদা, এখন এখানে বিএনপির লোকজন আবার বলার চেষ্টা করছেন যে মির্জা আব্বাসের সাথে নাকি এরা খুব ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এই জিনিসটা। অ্যাবসলিউটলি রং কথা। মামুনুল হকেরও তো এই জিনিসটা ছিল। আবার ফেনী 2 আসনে মুজিবুর রহমান মঞ্জু, যিনি এবি পার্টির চেয়ারম্যান, তার নামও যেহেতু দিয়ে এবং তিনি যেহেতু শেষে অবস্থান গিয়েছেন, তার পাশেও কিন্তু সাদা একটা ঘর ছিল। এটা শুধুমাত্র মির্জা আব্বাস সাহেবের সাথে করা হয় নাই। ওভারঅল নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে, নির্বাচনটা ফেয়ার হয়েছে ইন টার্মস অফ অংশগ্রহণ, ইন টার্মস অফ অনুষ্ঠান। কিন্তু
পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যখন কাউন্টিং হচ্ছে, কাউন্টিংয়ে এক ধরনের জি। সমস্যা দেখেছি এবং আমরা- ঘষা মাজা দেখেছি আমরা- শুধু বিএনপির ক্ষেত্রে। আপার একটু মন্তব্য নিয়ে শেষ করে দেব আর কি। আপা যদি একটু বলেন যে এই নির্বাচন কত দিতে চান নির্বাচন কমিশনকে, এবং এই সরকার নিয়েও যদি একটু ছোট করে শেষ করি নির্বাচন আমরা। কমিশন যেটাই ভুলশুদ্ধ সবারই আছে, ভুলশুদ্ধের মধ্যেও বলে না যে যা শেষ ভালো তার সব ভালো। আমি ইলেকশনের দিনটাকে আমি তাকে পুরো নাম্বারটাই দিতে চাই। তাদের শেষ না, কিন্তু এটা কিন্তু শুরু। আমি বলি জি। এখন আপনার গ্যাজেট হবে, শপথ হবে, সরকার গঠন হবে, তারপরে আমি বাকিটুকু বলতে চাই। আমি এই পর্যন্ত যেটুকু হয়েছে নির্বাচনের দিনটা আমি তাকে পুরো নাম্বারটা দিতে চাই। তার আগে যে জিনিসগুলো, যেমন ধরেন পোস্টাল ব্যালট পেপার যেভাবে ছাপিয়েছে, এটা নিয়ে আমাদের ভীষণভাবে অবজেকশন, এবং সেটা কাউকে খুশি করার জন্য এই কাজটা করেছে। পোস্টাল ব্যালট পেপার যে বাসায় বিদেশে পাওয়া গেছে, একটা দলের মধ্যেই পাওয়া গেছে। তারপর আপনার ধরেন যে এই দেশে ওনাদের উদ্দেশ্য কি আপনার মনে হয়েছে যে উদ্দেশ্য মহৎ ছিল না? উদ্দেশ্য না, ওই জায়গাটায় একটা জিনিস আমি আপনাকে বলি, তারা অ্যালফাবেটিও বলেছে, অ্যালফাবেটিও হয় নাই। যেমন অ্যালফাবেটি হলে আনারস, আরেকটা হলো আপেল। আপেলটা আগে দিয়েছে, আনারসটা পরে দিয়েছে। আনারস আগে যাবে, তারপরে পি হবে। সেই জিনিসগুলো, অথবা আপনার দাড়িপাল্লা, দালান দাড়িপাল্লার এইখানে সিরিয়াল ব্রেক হয়েছে। সিরিয়াল যদি ব্রেকই হয় তাহলে ধানের শীষ ওই চিপার মধ্যে দেওয়ার তো কোনো কারণ ছিল না। ওই চিপাটার মধ্যে তো আসলে কোনো না। আর এইটুকু জায়গা না থাকলে তারা আরো ভালো মানে এটা বলতে চাই। আর পাশাপাশি আমি বলতে চাই যে ওনারা যে ধরনের অনেক ধরনের অভিযোগ গেছে, ওনারা কোনো বিচার করে নাই। লাইক জামাতের একজন ব্যারিস্টার টাকা বিলাচ্ছে ছবিতে ওপেন। একজন মানুষ সে যদি দায়িত্বশীল জায়গার হয় তাহলে তাকে কিন্তু অবশ্যই এটার জন্য পানিশ করা উচিত ছিল। তার পানিশমেন্ট আমরা দেখি নাই। আমরা যে সমস্ত তাদেরকে কমপ্লেইন করেছি সেই কমপ্লেইনগুলোও তারা ফুলফিল করে। 30 সেকেন্ড এটা বলি তাহলে বিস্তৃত হবে। আমি বলছিলাম যে ইলেকশন কমিশনকে ইভ্যালুয়েট করতে হবে, কিন্তু শুধুমাত্র ভোট মানে কাস্টিং দিয়ে না, ভোট যারা গণনা করা হচ্ছে সেটা দিয়েও কিন্তু এটার ব্যাপারে আমাদের আপত্তি আছে। এখনো শেষ হয়ে যায় নাই এই বিষয়টা চলমান। দর্শক, আজকে 26-এর নির্বাচন আপনারা দেখছেন। আমরা এই পর্যায়ে এই পার্টটা এখান থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।